সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় আবার সরগরম রাজনীতি। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে সুনসান নীরবতা। পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো এর পরবর্তীতে 5ই আগস্ট পরবর্তী তারা রাজনৈতিক তৎপরতা শুরু করে। 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার দায়িত্ব নিয়েছে, এরপর রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতার মধ্য দিয়ে সরকারের কাছে গণতন্ত্রে ফিরবার পথ উন্মুক্ত করবার জন্য নির্বাচনী রোডম্যাপ চায়। কিন্তু সরকার গুরুত্ব দেয় সংস্কারের উপর। আর গণ আন্দোলনে যে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা তারাও সংস্কার ছাড়া নির্বাচনের বিপরীতে অবস্থান নেয়। কিন্তু যতই দিন যাচ্ছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবি ততই কিন্তু জোরালো হচ্ছে। এবং এই প্রেক্ষাপটে বিএনপি তারা সীমিত সংস্কার শেষে, অর্থাৎ স্বল্প সংস্কার শেষে আগামী জুলাই আগস্টে নির্বাচনের দাবি তুলছে। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা আরও একটু সময় দেওয়ার পক্ষে, এবং তারা বলছে যে কাঙ্ক্ষিত সংস্কার শেষে নভেম্বর ডিসেম্বরের নির্বাচন হতে পারে। সরকারও কিন্তু দুটি পথ খুলে দিয়েছে। প্রথমত হচ্ছে, যদি স্বল্প সংস্কার হয় সেই ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে, আর যদি কাঙ্ক্ষিত সংস্কার হয় সেই ক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝি সময়ে তারা নির্বাচন চায়। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে, এবং এ নিয়ে সরকারের যে মনস্তাত্ত্বিক লড়াই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর, সেই বিষয় নিয়ে নির্বাচনী মাঠ যখন সরগরম, এ কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আবার সরগরম রাজনীতি। এ নিয়ে আলোচনা করবার জন্য আমাদের 3 জন অতিথি থাকবেন আজকের আলোচনায়। এই মুহূর্তে আমার ঠিক বামে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব জুনায়েদ সাকি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, জানিয়ে রাখি আরও 2 জন অতিথি আমাদের অনুষ্ঠান চলাকালে এসে আমাদের সঙ্গে যোগ দেবেন, এবং তারা আসবার সাথে সাথেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমরা আলোচনা শুরু করি জনাব জুনায়েদ সাকি আপনাকে দিয়ে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েনের জায়গাগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে কিনা, কি বলবেন আপনি? বিএনপি নির্বাচনের দাবিতে ফেব্রুয়ারি মাসে মাঠে নামবার ঘোষণা দিয়েছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা এই অনুষ্ঠান দেখছেন আপনি সহ সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। দেখুন, রাজনৈতিক দলগুলো তো এই আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার, এবং শিক্ষার্থীরাও একটা স্টেক হোল্ডার। অন্যান্য শ্রেণী পেশার সংগঠনগুলো আছে, সিভিল সোসাইটির বিভিন্ন অর্গানাইজেশন আছে, দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানেরও অনেকেই এসে আন্দোলনের শেষে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে যারা আন্দোলনের স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে তাদের মধ্যে যথাসম্ভব ঐক্যটাকে বজায় রেখে এই রাজনৈতিক উত্তরণের কাজটি এই সরকারের দায়িত্ব ছিল। সাধারণভাবে এটাকে অনেকে বিপ্লব মনে করেছেন, অথবা বিপ্লবের সাথে তুলনা করেছেন। কিন্তু একটা আন্দোলন কিংবা বিপ্লবের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, যে একটা নির্ধারক শক্তি নেতৃত্বমূলক জায়গায় থাকে, পুরো বিষয়টার উপরে তারাই যাকে বলে যে চালিকা শক্তি হিসেবে দাঁড়ায়। সেটা এই আন্দোলনের ক্ষেত্রে একটা ভিন্ন অবস্থার মধ্যে আছে। স্টেক হোল্ডারদের মধ্যে যে শক্তি ভারসাম্য সমস্ত কিছু বিবেচনায় নিলে আমরা দেখব যে এখানে সবার মধ্যে ন্যূনতম ঐক্যমত্য রক্ষা করে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়াটাই এখানে আসলে বাঞ্ছনীয়, এবং সেটাই বাস্তবসম্মত। এর ব্যত্যয় ঘটলেই নানা ধরনের সংকট সৃষ্টি হবে, এবং মতদ্বৈততা মতবিরোধের রূপ নিতে পারে, এবং তখন সেটা আলোচনার টেবিল থেকে রাজপথে নেমে আসতে পারে। সেই দিক থেকে আমরা যেটা বলেছি যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত আমরা পার করছি। আমাদের দিক থেকে আমরা সবসময় এই আহ্বানটা শুরু থেকে জানিয়ে আসছি, বিশেষত 5ই আগস্টের পর থেকে, এমনকি 13 তারিখে যখন প্রথম প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে, সেখানেও আমরা এই কথাটি বলেছি। আমাদের নানাভাবে যে কোনো যতগুলো মাধ্যমে আমরা কথা বলতে পারি সব জায়গাতে একই কথাই বলেছি, যে আমাদেরকে এই সরকার একটা 3 মাসের সময় নিয়ে আসেনি। ফলে রুটিন কাজ করেই একটা ইলেকশন আয়োজন করে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম না।
মোটামুটি একটা সময় তাদের থাকতে হচ্ছে এবং সেই সময়টা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী যদি ডিসেম্বরে নির্বাচন হয় কিংবা জুনে হয় তো সেটা 1.5 বছরের মোটামুটি কিংবা তার চেয়ে কিছু বেশি সময়। এখন ধরুন এই সময়টা তো মানুষের দৈনন্দিন জীবনযাপন করতে হবে মানুষকে, এবং সেইটাকে সরকার হিসাবে সেই তার দেখভাল করাটা তাদের দায়িত্ব। কাজেই এই যে মানুষের জীবনের যত রকম সংকট আছে সেটা সমাধান করা, দেশের জানমালের নিরাপত্তা দেওয়া, মানুষের অর্থনীতিকে সচল রাখা এবং দেশের সামগ্রিক ভালো মন্দ নিরাপত্তা সব কিছু দেখা, এটা একটা তাদের কাজ। পাশাপাশি পলিটিক্যাল ট্রানজিশন, এই যে রাজনৈতিক উত্তরণের যে একটা বেশ কঠিন, চ্যালেঞ্জিং এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মানে পর্ব আছে, এটাও তাদের পাড়ি দিতে হবে। এখন তার জন্য সরকার আকারে ছোট, তাদের কোনো সংগঠন নেই, ফলে এই সরকার যাদের সমর্থনের উপর দাঁড়িয়েছিল তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমেই কিন্তু তার সরকার পরিচালনাটা করা ছিল তার সবচেয়ে ভালো পদ্ধতিগত, মানে এইভাবেই তারা সফল হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। সে কারণে আমাদের দিক থেকে আমরা কিন্তু সরাসরি এই প্রস্তাব করেছি যে সরকারকে আরও জোরালো ভূমিকা নিতে হলে তার সমস্ত স্টেক হোল্ডার কিংবা অংশীজনদের সাথে নিয়মিত আলাপ আলোচনাটা করা দরকার, এবং সেটার জন্য প্রয়োজনে একটা কাঠামো গড়ে তোলা যেতে পারে, জাতীয় রাজনৈতিক কাউন্সিলের মতো করে পলিটিক্যাল অল স্টেক হোল্ডাররা থাকবেন, সরকার মাঝে মধ্যে তাদের সাথে বসবেন এবং তাদের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে তারা নানা ধরনের একটা বিশ্লেষণ কিন্তু পলিটিক্যাল পার্টি তাদের মতামত দিতে পারে কোন জায়গায় তাদের রোল প্লে করার জন্য সরকার মানে তাদের কাছে চাইছে, সেই জায়গাতে তারা যেমন এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু সরকার আমাদের রাজনৈতিক দল সহ সকলের সহযোগিতা চেয়েছে। যেমন ধরুন আপনার দুর্গাপূজার সময় এসছে, তারপরে যখন ভারতীয় মিডিয়াতে ব্যাপক ক্যাম্পেইন এবং আমাদের ডেপুটি হাই কমিশন আক্রান্ত হলো, তো সব মিলিয়ে রাজনৈতিক দলগুলো সাড়া দিয়েছে, সমস্ত স্টেক হোল্ডাররাও সাড়া দিয়েছে। এইটা যদি একটা অল স্টেক হোল্ডার্স মিটিং এইটা নিয়মিত বিরতিতে হতো, তাতে হয়তো কিছু একেবারে মানে কিছু অসুবিধাও আছে যে এত মতামতকে একসাথে রাখতে পারাটাও একটা কঠিন, কিন্তু কোনো না কোনো ফর্মে এই বিষয়টা তাদের চালিয়ে গেলে যে ধরনের দূরত্বগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো অনেকাংশেই কমে যেত এবং একটা জায়গায় আমরা পৌঁছাতে পারতাম। এটা গেলো 1 নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে যে কথাটি সরকারের দিক থেকে বলা হয়েছিল যে তারা কমিশন গঠন করেছেন, যদি সেটাও আমাদের দিক থেকে আমরা প্রস্তাব তুলেছিলাম যে এই কমিশন কিংবা টাস্ক ফোর্স আকারে অনেকগুলো জিনিস গঠন করা দরকার, যেটার মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবগুলো সামনে আসবে, টেবিলে আসবে এবং সেটার ভিত্তিতে সবার সাথে আলাপ আলোচনা নতুন করে হতে পারে। এখন এই যে এই কাজটার জন্য একটা সময় তো লাগবেই, সেটাও আরও বেশি সুনির্দিষ্ট করা যেত, আর মানে আন্তরিকভাবে সুনির্দিষ্ট করা যেত যে আমরা এত তারিখ থেকে আলোচনা করছি, মানে টেলিভিশন স্ক্রলে দেখছি আমরা, কিন্তু একটা সবগুলো দলের সাথে সুনির্দিষ্ট সময়সীমাটা জানিয়ে দেওয়া যেত যে এত তারিখের মধ্যে আমরা রিপোর্ট প্রত্যাশা করছি, এত তারিখ থেকে আমরা নিয়মিত আলোচনা করব এবং আমরা আশা করি এতটা সময়ের মধ্যে আলাপ আলোচনায় একটা রোড ম্যাপ তৈরি হবে। যেমন আমরা নিজেরা প্রত্যাশা করছি যে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরুর কথা এবং ফেব্রুয়ারি আলোচনার মধ্যেই হয়তো পুরো ফেব্রুয়ারি মাসেই এটা হয়তো সম্ভব হতে পারে যে একটা রোড ম্যাপ তৈরি হওয়া, যে রোড ম্যাপে সংস্কারগুলোর ন্যূনতম ঐক্যমত্যের জায়গা কি, তার কতগুলো নির্বাচনের আগেই আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো, কোনগুলো আসলে নির্বাচনের মধ্য দিয়েই আমাদের সম্পন্ন করতে হবে। কারণ অনেক মৌলিক কাঠামোগত সংস্কার, সংবিধান সংস্কার, এগুলো আসলে জনপ্রতিনিধিদের বাইরে আসলে এটা শেষ পর্যন্ত চূড়ান্ত করা যাবে না। কাজে এই পুরো প্রসেসটা মানে দুটো ধাপ আছে, একটা হচ্ছে নির্বাচনের জন্য অনেকগুলো সংস্কার দরকার, আবার পুরো সংস্কার শেষ সম্পন্ন করার জন্য, চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার। এখন এই জায়গাগুলোতে যদি সুনির্দিষ্ট হয়ে যায়, কমন মিনিমাম ন্যূনতম ঐক্যমত্যের জায়গা ঠিক হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে আমরা সময়সীমাটাও সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং সর্বনিম্ন সময়টার মধ্যে নির্বাচন করার অর্থাৎ এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন করার একটা তারিখও আমরা কিংবা তারিখ অর্থাৎ মাস সেটা সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে। নির্বাচনের সময়সীমা নির্দিষ্ট হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে এটা অনেক বেশি সহায়তা করত, কারণ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন পড়তো না, বরং নির্বাচনী যে প্রস্তুতি সেই প্রস্তুতির জায়গাটাতেই সবাই ব্যস্ত হতো। সেটা একটা দিক। এটা আরেকটা
মানে অর্থনৈতিক স্টেবিলিটি নিয়ে আসার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। কারণ হচ্ছে যে যারা বিনিয়োগকারী তারা হিসেব করবেন যে এই পলিটিক্যাল স্টেবিলিটি কিভাবে আসবে, কত সময়ের মধ্যে আসবে, ফলে সেই অনুযায়ী তাদের বিনিয়োগ পরিকল্পনা দেশি বিদেশি সব কিছু সেটার উপর নির্ভর করে। অন্যান্য যে অর্গানাইজেশন, রাষ্ট্রের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন, এগুলো তাদের অনেক স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে ফিরতে পারত। তো ওইটা আমরা সবসময় এই প্রস্তাবনাগুলো দিয়ে আসছি। আমরা কিছুটা বিস্মিত যে এখন পর্যন্ত এই কাজগুলো আসলে কেন করা হয়নি। এখন ধরেন দূরত্ব অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, বেশ কিছু আইডিয়া নিয়ে রাজনৈতিকভাবে মতপার্থক্য আছে। এখন মতপার্থক্য তো থাকবেই, মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এবং কেউ প্রতিদ্বন্দ্বিতার স্বার্থেই মতপার্থক্যকে অনেক বড় করবে, সেটার মধ্যে দিয়ে তাদের নিজেদের পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করবে। সেগুলো গণতান্ত্রিক রাজনীতিতে খুব অস্বাভাবিক কিছু না। আমি এটাগুলো খুব বেশি চিন্তিত নই এগুলো নিয়ে। আমরা যে জিনিসটা নিয়ে চিন্তা করছি যে আমাদের দুটো কাজ আছে। একটা তো হচ্ছে যে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে এই যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি মতবিরোধ, এইটা স্বাভাবিক ব্যাপার, এটা হয়তো চলবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে এটা আরও হয়তো বাড়তেও পারে। কিন্তু একই সাথে এটা মানে অন্যান্য সময়ের সাথে পার্থক্য হচ্ছে যে আমরা একটা ঐতিহাসিক পর্বে আছি, ঐতিহাসিক মুহূর্তে আছি, যেখানে আমাদের একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। একটা ফ্যাসিস্ট ব্যবস্থা যেটাকে আমরা বিলুপ্ত করতে চাইছি, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছি। সেই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের যে দায়িত্ব, যেটার অংশীদার আমরা সবাই, যেখানে সবাই আমরা যাতে অংশীদার বোধ করতে পারি, এবং এইখানে আমাদের কমন স্বার্থ আছে এই গণতান্ত্রিক ব্যবস্থাটা তৈরি করার ক্ষেত্রে। ফলে সেখানে ন্যূনতম একটা জাতীয় ঐক্যও রক্ষা করতে হবে। তো একদিকে ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করা একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য, অন্যদিকে গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিকভাবে আসবে। এইটার মধ্যে যে থিন লাইন, মানে পিছলে পড়ার সম্ভাবনা, সেই জায়গাটা কাজ করে। তো সেদিক থেকে আমি বলবো যে সবারই এ বিষয়ে সতর্ক থাকা দরকার। আমরা যা কিছুই করি না কেন, আমরা যাতে শেষ পর্যন্ত এই রাজনৈতিক উত্তরণের কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে পারি, আমরা জাহাজটাকে ঠিকমতো তীরে ভেড়াতে পারি, এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এই মানুষের যে আত্মত্যাগ, আত্মদান, এই যে আমাদের সন্তানরা, মানে ছাত্র, শ্রমিক, তরুণরা যেভাবে অকাতরে জীবন দিল, শিশুরা জীবন দিয়েছে, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, আপনি হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, মানে বাকি নেই তো কেউ, মানে সবাই মিলে যে ভূমিকা নিয়েছে, এখানে শিশু, বৃদ্ধরাও যুক্ত হয়েছেন, অভিভাবকরা মৃত্যুবরণ করেছেন। কাজেই ১৬০০-র উপরে মানুষের যে মৃত্যু, শাহাদাত, ৩০,০০০-এর মতো গুরুতর আহত, চোখ তাদের অন্ধ হয়ে গেছে। আপনি যে বিষয়টা বলছেন, যে সংখ্যাটা বলছেন, এটা তো কেবল জুলাই আগস্টে, তার আগের জায়গায় যদি যায় ১৫ বছরে হাজার মানুষের গুম হওয়া, তাদেরকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হওয়া, লাখো লাখো মানুষ মামলায়, হয়রানিতে, কি ভয়ঙ্কর জীবনের মধ্যে দিয়ে গেছেন। কেউ ধান খেতে ঘুমিয়েছেন, কেউ রাজনৈতিক বিরোধী হওয়ার কারণে তাদের কত রকম নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো সেটা আমরা তো সবাই কম বেশি সেটার মধ্যে দিয়ে গেছি। তো মানে আমি সবসময় স্মরণ করি ওই তাদেরকে, যারা একটা ভয়ঙ্কর নির্যাতনের মুখোমুখি হয়েছেন, যাদেরকে দিনের পর দিন, যারা বাড়িতে ঘুমোতে পারেনি, যাদের পরিবারের সন্তানরা গুম হয়ে গেছেন, বিনা বিচারে ক্রস ফায়ারের মৃত্যুর শিকার হয়েছেন। তো এই যে মানে আত্মত্যাগ, এখান থেকে যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ না ঘটাতে পারি, তাহলে আমাদের জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য কি হতে পারে। এখন কোন দিক থেকেই যাতে আমরা মাত্রাতিরিক্ত জায়গায় না যাই, আমি সব পক্ষকে আবারও অনুরোধ করব, মানে আমাদের যতটুক আছে যে এটা, এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কর্তব্য আছে, এবং সেখানে প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকা যেতে হবে। আপনি যে কথাটি বলছেন যে রাজনৈতিক দলগুলো তারা বড় স্টেক হোল্ডার, তাদের সঙ্গে যদি আরো একটু ঘন ঘন বসা হতো, অর্থাৎ এই পর্যন্ত প্রায় ৬ মাস এই সরকারের মেয়াদ হয়েছে, কিন্তু বসেছেন আপনারা মাত্র ২ বার, বা বিচ্ছিন্নভাবে আর একটু বেশি, কিংবা অনানুষ্ঠানিকভাবে আপনাদের হয়তো ২-৪ জনের সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, যদি এই যে রাজনৈতিক উত্তরণের যে একটা টানাপোড়েনের বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের, এটা কি পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আরো তড়িৎ করা সম্ভব ছিল না?
অবশ্যই সেই জায়গাটা তো আমরা বারবার বলছি যে আমাদের দিক থেকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা বারবার বলছি জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, কারণ জাতীয় রাজনৈতিক কাউন্সিল একটা কাঠামো, যে কাঠামোর মধ্যে সরকারও অনেকগুলো জায়গাতে তার যে এক ধরনের জবাবদিহিতাও বলেন যে আমরা কি কাজ করতে পারছি, কেন পারছি, আবার কোনটা পারছি না এবং সেটাও কেন পারছি না। তো সেই জায়গাগুলোতে কোথায় সীমাবদ্ধতার দুর্বলতার জায়গা আছে সেখানে মানে এই স্টেকহোল্ডাররা কি সহযোগিতার হাত বাড়াতে করতে পারে। কারণ আপনি দেখুন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এরকম একটা অভ্যুত্থান এবং একটা বিপ্লবী সম্ভাবনা সমাজে যখন সৃষ্টি হয় তখন তো আগেকার ব্যবস্থাগুলো সব একটু মানে কোথাও ভেঙে পড়ে, কোথাও ভাঙন উন্মুখ হয়ে পড়ে, আলগা হয়ে যায় যেটাকে বলে। তো এইটাকে আবার নতুনভাবে একটা শেপে আনতে গেলে এটা তো কেবলমাত্র ওই 25, 26, 27 কি কতজন আমাদের উপদেষ্টা এবং ইয়ারা আছেন তারাই, কিংবা এই রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে জনগণের বিরুদ্ধে, তারা এখন রাতারাতি এটাকে পুনর্গঠন করে ফেলবেন তা তো আসলে হবে না। ফলে এটাকে করতে হবে মানুষের, বিশেষত জনগণের সচেতন ভূমিকার মধ্যে, এবং জনগণের প্রতিনিধি আকারে এই রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার মানুষ যারা আসলে স্টেক হোল্ডার, তাদের এখানে অংশগ্রহণের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো সেই গুরুত্বপূর্ণ জায়গাতে আমি বলছি না যে এই কাজটাও খুব সহজ, কেননা এতগুলো স্টেক হোল্ডার তাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য বজায় রাখাটা একটা বেশ কঠিন চ্যালেঞ্জ। বাট এইটাই কিন্তু সরকারের দিক থেকে বড় উদ্যোগের জায়গা ছিল। তাতে তাদের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার সহায়তা হতো, রাজনৈতিক উত্তরণ তো আরো অনেক বেশি মসৃণ হতো, এটাতে কোনো সন্দেহ নাই। তারপরেও যে জায়গায় হচ্ছে, আমার মনে হচ্ছে যে এই জায়গায় যে যতই রাজনৈতিক বিরোধ থাকুক, আমরা এখনো আস্থা রাখতে চাই প্রত্যেকটি রাজনৈতিক পক্ষের উপরে যে তারা রাজনৈতিক উত্তরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গায়, দায়িত্বশীল ভূমিকার জায়গায় থাকবেন। হ্যাঁ, জনাব জোনায়েদ সাকি, আমাদের এই আলোচনা চলবে। আমাদের আরও দুজন অতিথি এরই মধ্যে হয়তো এসে আমাদের সঙ্গে অংশ নেবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। আবার ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি আবার সরগরম রাজনীতি, এবং এরই মধ্যে আমাদের আরেকজন অতিথি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুনতে চাই, সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েনের জায়গাগুলো স্পষ্ট হচ্ছে কিনা। আমি আসলে কোনো টানাপোড়েন দেখতে পাচ্ছি না। আমি যেটা দেখতে পাচ্ছি প্রিটি কনসিস্টেন্ট পজিশন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, এবং প্রফেসর ইউনূস আপনার নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউর পর থেকে ধারাবাহিকভাবে যতগুলো বক্তব্য দিয়েছেন, যতগুলো ইন্টারভিউতে উনি ইলেকশন নিয়ে কথা বলেছেন, প্রত্যেকটা জায়গাতে উনি প্রিটি সেম পেজে কথা বলেছেন এবং সেম সাবস্ট্যান্স নিয়ে কথা বলেছেন। তো সেখানে আমি রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মোটা দাগে কোনো বিরোধ দেখতে পাচ্ছি না। যেটা আপনাকে একটু থামিয়ে দিয়ে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বলা হচ্ছে সরকারকে নির্বাচনমুখী করবার জন্য রাজপথে নামার কথাও তারা বলেছেন। দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে, তার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে। একটা রাজনৈতিক দল সে 2006 ক্ষমতাচ্যুত হবার পরে, মানে যদি লগি বৈঠার আন্দোলনকে ধরি আর কি, এরপর থেকে 17 বছর থেকে সে একটা ভালো নির্বাচন পায় নাই। অতএব তার কনস্টিটিউয়েন্সি পলিটিক্সের জায়গা থেকে তো সে এটা ভ্যালিডলি বলবে। তাদের দলের সিনিয়র লিডারদের বয়স 75+-। সো তার কাছে তো এইটা এভরিডে ইজ লাইক এ মান্থ অ্যান্ড ইয়ার। তো সেই জায়গা থেকে এই পারসিস্টেন্ট নয়েজ ক্রিয়েট করাটার ভিতরে আমি কোনো সমস্যা দেখছি না। এরপরে হচ্ছে বিএনপির একটা 111-এর ট্রমা আছে, যেখানে সে ফিজিক্যালি দেখেছে যে কিভাবে পরিকল্পিতভাবে তাকে 100 সিটে হারানো হয়েছে। পরবর্তীতে ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট, কোয়ালিশন ইয়ার্স, এগুলো দিয়ে আমরা এটা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে বিএনপি যে দাবিগুলো করছে, আমি মোটা দাগে এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এটা এবং দেখবে অন্যান্য দলের সাথে, বিএনপির সাথে জামাতের সাথে বিএনপির এই যে একটা টাগ অফ ওয়ারের মতো মনে হচ্ছে, এগুলোতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। একটা রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর কোথায় কোথায় ঐক্যমত থাকা জরুরি,
এবং কোথায় কোথায় ভিন্নমত থাকাটা জরুরি এবং দুটাই গণতন্ত্রের স্বার্থে দরকার, তার প্রত্যেকটা উপাদান আমি উপস্থিত দেখতে পাচ্ছি। আমাদের একমত থাকার জায়গাগুলো কোন জায়গাতে? আমাদের ধরেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ, আমাদের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং শেখ পরিবারের রাজনীতিতে পুনর্বাসনের জায়গা, এই জায়গাগুলোর বাইরে মোটা দাগে তো সবার ভিতরে একটা কম্পিটিশন থাকাটাই গণতন্ত্রের শর্ত। যদি প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা অ্যালায়েন্স, প্রত্যেকে যদি একই ফেজে একই ওয়েবলেন্থে কথা বলে, তাহলে তো আর রাজনীতি থাকে না, তাহলে দেশের গণতন্ত্র থাকবে না। যেটা আমরা গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের আমলে দেখেছি, কোনো দ্বিতীয় মত ছিল না। তো সেই জায়গাতে আমি মোটা দাগে কোনো সংকট দেখতে পাচ্ছি না। যেই বিতর্ক তর্ক নির্বাচনের জন্য পারসিস্টেন্টলি পুশ করা, তার জায়গা থেকে সে এটা নতুন করে করছে না। সে ইনফ্যাক্ট 16 বছর ধরেই এই কথাটাই বলছে। হাসিনার আমলেও বিএনপির মূল দাবি কি ছিল? মোটা দাগে একটাই দাবি ছিল, রিজাইন করেন, ফ্রি ফেয়ার একটা নির্বাচন দেন। তো এইটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপি নতুন করে এই কথাটা বলছে, আমি তো তা বোধ করছি না। বরং আমি দেখতে পাচ্ছি বারবার বিএনপি নেতারা এটা অ্যাসিওর করেছে যে এই সরকার তাদের সরকার, এই সরকারের সফলতা তাদের সফলতা, এই সরকার ব্যর্থ হলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের বাস্তবতাগুলো তারা বলছে। তো এই জন্য আমি বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়ে একটা ভালো সিনথেসিসের সম্পর্ক আছে। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের তৃতীয় যে অতিথি রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান এরই মধ্যে আমাদের সঙ্গে এসে অংশ নিয়েছেন। ডাক্তার জাহেদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার প্রশ্নটি ছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কিছু টানাপোড়েনের বিষয়টা ক্রমাগত স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে বিএনপি নির্বাচন ইস্যুতে নির্বাচনের চাপ সৃষ্টি করবার জন্য সরকারকে নির্বাচনী মাঠে নিয়ে আসতে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথাও বলেছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি রাজনৈতিক দলগুলো যা যা বলেন সবসময় সেগুলো ঠিক আক্ষরিক অর্থে না ধরাই উচিত। তাদের রেটরিক থাকে। অনেক সময় তারা খুব দূরতম কোনো সম্ভাবনা, খুব ন্যূনতম কোনো সম্ভাবনার এক ধরনের প্রিএম্পটিভ স্টেপস বা মেজার্স নেন। এই যে নির্বাচনের দাবিতে আমরা মাঠে নামবো, মাঠে থাকবো, নির্বাচন জুলাই আগস্টে দিয়ে দিতে হবে। জুলাই আগস্টে কিন্তু বেশ বর্ষা থাকে, এই সময় নির্বাচন হওয়ার কথা না। তো এই কাজগুলো তারা করে না আসলে ওই যে একটা প্রিএম্পটিভ অ্যাকশন, একটু প্রিভেন্টিভ কিছু একটা, যে যাতে না হয়। তবে আমি একটা নতুন জিনিসের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব। আজকে সন্ধ্যার পর এই ঘটনাটা ঘটেছে, আমাদের প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউ দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসে। আমি ওটার একটা অংশ একটু ছাত্রদের দল নিয়ে যদি পড়ি, আমার কাছে মনে হয় এটা একটা নতুন একটা এজেন্ডা মাঠে সেট করবে এবং এটা নিয়ে নতুন করে আরেকটি বিতর্কের হতে পারে। আমি একটা জায়গায় যদি একটু পড়ি ছাত্রদের দল সম্পর্কে, তিনি বলছেন তারা, আমি খুব সংক্ষিপ্ত অংশটুকু পড়ি, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে যা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। অর্থাৎ তিনি দুইটা বিষয়ের উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। একটি হচ্ছে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং তাদের অনেকগুলো অর্জন, অর্থাৎ পতিত স্বৈরাচারকে তারা বিদায় করেছে, এবং এর পরবর্তীতে যে নির্বাচন আসবে তারা দল গঠন করে সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদেরই ক্ষমতায় আসবার একটা প্রচ্ছন্ন বিষয় তিনি স্পষ্ট করেছেন। এবং না হলে মানে এটাকে কেউ কেউ বলতে পারেন যে অন্য অপরাপর দল যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে ইন্ডিকেট করছে কিনা, ভাষাটা খুব স্পষ্ট না হলেও এই ধরনের একটা ইন্টারপ্রিটেশন করা যায়। সঠিক। ফলে আমি এই একটা জায়গায় আমি মনে করি এটা আমাদের পলিটিক্যাল মাঠে একটা নতুন বিতর্ক তৈরি করার সম্ভাবনা আছে। কারণ ছাত্ররা দল গঠন করুক, সেটা প্রধান উপদেষ্টা সহ আমরা যে কেউ, এবং আমরা এখানে বহুবার বলেছি, কিন্তু তাদের প্রতি সরকার প্রধানের কোনো একটা বায়াস আছে। এটা আসলে এই সরকারের যে নেচার তার সাথে যায় না। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, এবং ডক্টর ইউনূস নিজেকে ফ্যাসিলিটেটর বলেছিলেন ডেইলি স্টার সম্পাদকের সাথে ইন্টারভিউতে ক্লিয়ারলি। সেই জায়গা থেকে তিনি যদি এই ধরনের বক্তব্য নেন, আমি এখন বরং মনে করি সামনে এটা পলিটিক্সের মাঠে আরেকটু সরকারের সাথে বিভেদের প্রশ্ন তৈরি করবে। এক্ষেত্রে আমরা একটা প্রেমিস যোগ করে রাখবো। আমাদের মানে বিএনপির মহাসচিব একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, এবং উনি তখন মূলত ছাত্র উপদেষ্টাদেরকে ইন্ডিকেট করেছেন। কিন্তু এখন প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরও বিএনপি এটাকে কিভাবে ডিল করে সেটা একটা নতুন বাস্তবতা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফিরবো আবার আপনার কাছে, জনাব জুনায়েদ সাকি। ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূসের যে কথা,
ভোটের রাজনীতিতে ছাত্ররা কারিশমা দেখাবে নাকি কিংস পার্টির মতো সরকারের আনুকূল্যে মসনদে যাবে? কোন বিষয়টাকে ইঙ্গিত করে, কি বলবেন আপনি? দেখুন, এই বিষয়ে কথা বলাটা আমার মনে হয় যে ডক্টর জাহেদ যতটুকু বলেছেন ততটুকুই আমরা থামি। আমরা এই বিষয়ে আরও হয়তো বুঝতে চাইব যে প্রধান উপদেষ্টা ঠিক তার বক্তব্যের এইটা আসলে কতটুকু কিভাবে মিন করেছেন। মানে আপনারা একটা ব্যাখ্যা দাবি করবেন? একটা ব্যাখ্যা তো দাবি করতে হবে, কারণ এইরকম যদি ডক্টর জাহিদুর রহমান যে কথাটি বলেছেন এটি কোট আনকোট, হ্যাঁ না কোট আনকোটই আমি বলছি, এর ইন্টারপ্রিটেশনটা যদি এরকম দাঁড়ায় যে এবং সেটাই তিনি যদি মিন করেন যে ছাত্রদেরকেই আসলে এটা রক্ষা করতে হবে, বাকিরা সবাই আসলে স্পিরিটের বিরোধী, তখন তো আসলে এটা মানে একটা এই কথাকে তখন যেভাবে রাজনৈতিক দল অন্যান্য স্টেক হোল্ডাররা দেখবেন, আর এই কথার একটা সাধারণ মানে উনি নিজে কি ব্যাখ্যা দেন সেটা আমাদের আসলে আরো দেখার বিষয় আছে। আমি যেটা বলবো যে ছাত্রদের দল গঠন নিয়ে আমরা সবসময় উৎসাহ দিয়েছি, এবং কেউ যদি দল গঠন করতে চায় তাকে তো নিরুৎসাহিত করার কিছু নেই। এরা গণতান্ত্রিক প্রক্রিয়া দল গঠিত হবে, সেটাই খুব ব্যাপার, এবং সেটাকে আমরা স্বাগত জানাই, আন্তরিকভাবেই স্বাগত জানাই। তরুণরা রাজনীতিতে আসবে, এর চাইতে আনন্দের ব্যাপার আর কি আছে, এবং যে দেশের তরুণরা দেশ নিয়ে ভাবে, রাজনীতি নিয়ে ভাবে, সেই দেশের ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। তবে বাংলাদেশের মানুষ বলি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করাটা মানুষ কখনো ভালোভাবে নেয়নি, এবং যারা এটা করেছেন তারা সবসময় এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। ফলে এই প্রশ্নের মুখোমুখি হওয়ার পরও কেউ কেউ সফল হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে প্রশ্নটি ইনভ্যালিড হয়ে গেছে। এক, দুই হচ্ছে যে বাস্তবতাটা এখন যেভাবে দাঁড়িয়েছে যে ছাত্ররা যদি ক্ষমতায় থেকে দল গঠন করেন, অর্থাৎ তারা যেহেতু উপদেষ্টা পদে আছে, এবং অনেকে মনে করছেন যারা উপদেষ্টা আছেন তারা তো আসলে দলে যাচ্ছেন না, তাতে আসলে এটা পার্থক্য হয় না, কারণ যারা উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন তারা এই ছাত্র আন্দোলনেরই সবচেয়ে অগ্রগণ্য প্রতিনিধি আকারে ওখানে গিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রগণ্য প্রতিনিধি হিসেবে তারা ওই উপদেষ্টা পদে গিয়েছেন, এবং তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছে, জাতীয় নাগরিক কমিটির আছে, এটা সকলেই জানেন। ফলে এটাকে অন্য কোনোভাবে এখানে ঢেকে ফেলার কোনো সুযোগ নেই। আপনার কাছে আমি যে কথাটা বলবো যে ছাত্ররা যেন এই বিষয়ে সতর্ক থাকে, ছাত্ররা বলবো না, যারা এখন দায়িত্ব নিচ্ছে তারা অনেকেই ছাত্রত্ব শেষ করেছেন, আমাদের তরুণরা যারা দল করতে চাইছেন তাদের প্রতি আমাদের যেহেতু ভালোবাসা আছে, আমাদের সব ধরনের উৎসাহ আছে, কাজে তাদেরকে আমরা এই সৎ পরামর্শটা দিব যে তারা এই বিষয়ে সতর্ক থাকবেন, রাজনৈতিক দল যেন জনগণের ভেতর থেকে উঠে আসে সেইটা তার দিকে তারা নজর রাখবেন, এবং মানে রাজনৈতিক দল যাতে ক্ষমতার ছায়াতলে না হয়, এই প্রশ্ন যাতে উঠতে না পারে সেই ব্যবস্থাও তারা করবে। আপনার কাছে ছোট করে যে প্রশ্নটি সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যখন সেটা হচ্ছে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে যখন বলেছিলেন যে সরকারের থেকে এই দল গঠন, এবং তার মধ্য দিয়ে তিনি সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। এখন একজন উপদেষ্টা কিন্তু দুজন উপদেষ্টা তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যদি দল গঠিত হয় সেক্ষেত্রে তারা পদত্যাগ করবেন। কিন্তু এই আজকের এই বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন দল গঠন কিংবা পদত্যাগ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। কিভাবে বলবেন এটা? না, এখনো দল গঠনের সিদ্ধান্ত যদি তারা মানে এখনো না হয়ে থাকে, তাহলে হয়তো তারা পদত্যাগটাকেও মানে সে অনুযায়ী ভাবতে পারেন যে তারা দল যখন গঠিত হবে তখন হয়তো তারা সরকার থেকে বেরিয়ে যেতে পারেন। কি ভাবছেন এটা তো ওনারাই জানেন। ফলে যতটুকু ব্যাখ্যা তারা দিয়েছেন। আমার দিক থেকে আমার যেটা মানে কি বলতে পারেন যে একটা কি বলে যে পরামর্শটা গ্রহণ করাটা একান্তই তাদের এখতিয়ার, কিন্তু রাজনৈতিকভাবে যতটুকু এই দেশের রাজনীতি এবং মানুষের পালস আমরা বুঝি, তাতে আমরা এই কথাটা বলবো যে ক্ষমতার ছায়াতলে থেকে রাজনৈতিক দল গঠিত হচ্ছে এই অভিযোগটা যাতে না তৈরি হয়, ফলে সেদিকে তারা সতর্ক থাকবেন, এবং তারা জনগণের ভেতর থেকে দল গঠন করার চেষ্টা করছেন। কারণ এত বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা সামনে এসছেন রাজনীতির, তাদের ওইভাবেই থাকা দরকার। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পরে এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, এসএনটিভি সংলাপে নিচ্ছি আবারও 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি আবার সরগরম রাজনীতি। আমরা ফিরবো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে প্রশ্নটা পরিষ্কার। সেটা হয়েছে ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস বলেছেন ছাত্ররা দল করছে, এবং তিনি আসলে বুঝাতে চেয়েছেন যে তিনি চান যে ছাত্ররাই আগামীর নেতৃত্ব গ্রহণ করুক। আপনার কাছে প্রশ্নটা আরেকটু বাড়িয়ে দিয়ে যায়, সেটা হচ্ছে সরকারে থেকে নতুন দল, এটা বিগত কয়েকদিনের আলোচনা। এই যে সরকারে থেকে নতুন দল, এটাকে কিভাবে দেখেন? পদত্যাগের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে, এবং যদিও একদম সবশেষ আমাদের তথ্য উপদেষ্টা বলেছেন পদত্যাগ কিংবা দল গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাট প্রশ্নটা হচ্ছে নেক্সাসে সরকারের আনুকূল্য থাকছে তো? এখন যে প্রক্রিয়াটা হচ্ছে, নতুন যে রাজনৈতিক দলটি গঠন করবার কথা, প্রশাসনের নানামুখী সহযোগিতায় আছে, জেলা প্রশাসক পর্যায়ে সেটা হচ্ছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যন্ত মিটিং হচ্ছে, এই অভিযোগ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসছে। কি বলবেন আপনি? একটা বিষয় হচ্ছে যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করবার ইতিহাস বাংলাদেশে নতুন না। প্রশ্ন হচ্ছে যে সেই সকল অভিজ্ঞতার জায়গা থেকে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, পার্টিকুলারলি গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায়, সেখান থেকে আমাদের সবার প্রত্যাশা হচ্ছে যে রাজনৈতিক পরিপক্কতার আচরণ আমাদের সামনে ফুটে তুলতে হবে। কারণ দিন শেষে তারা যদি দল করেও তাদের এই দলের যে লেগাসি ক্যারি করতে হবে, তাদের যে কিছু কালো নাম, তারপরে অসম্মানজনক নাম, তাদের ফিউচার পলিটিক্সে কিন্তু এটা ক্যারি করতে হবে। তো এই জন্য তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা নতুন দল করছেন তারা কি কোনো কালো বিড়ালের ইতিহাস ক্যারি করবেন, না তারা আসলে গণ অভ্যুত্থানের স্পিরিটে নিজেদের রঙে ফুটে উঠবেন। তো সেই জায়গাতে যারা দল করছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা যে গণ অভ্যুত্থানকে ধারণ করে জনগণকে সাথে নিয়ে জনগণের মধ্য থেকে দল করছেন, সেই বাস্তবতাটা আচরণ দিয়ে, কাজ দিয়ে প্রমাণ করে দেওয়া। আর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সে যে একটা মাযহাব নিরপেক্ষ সরকার, তার যে আসলে পছন্দের কোনো মাযহাব নাই, এই জায়গাটা সকল রাজনৈতিক দলের কাছে পরিষ্কার থাকতে হবে। প্রফেসর ইউনুসের যে ইন্টারভিউটা আজকে বাংলাতে আমি পড়েছি, এটার ইংরেজি ভার্সনটা আমি এখনো পড়ি নাই। ইংরেজি ভার্সনটা এক্স্যাক্টলি পড়ার পরে আমি এটার উপর পার্টিকুলারলি কমেন্ট করতে পারবো। কিন্তু আমরা যেটা প্রত্যাশা করছি যে কোনো রাজনৈতিক দলের কাছে যেন এটা মনে না হয় যে এই সরকারটা তার সরকার না, এই সরকার যে নির্বাচনটা আয়োজন করতে যাচ্ছে এখানে তার প্রতিনিধিত্ব থাকবে না। এই মিরর ইমেজটা যেন কোনো রাজনৈতিক দলের কাছে থেকে চলে না যায়। কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা বড় জায়গা থেকে করেছি আর ছোট জায়গা থেকে করেছি, সবাই কিন্তু ডট আকারে এই সরকারকে নিজের মনে করি। অতএব এই নিজের মনে করা সরকারটা যেন পর না হয়ে যায় নির্বাচনের পর পর্যন্ত। তো সেই জায়গাতে বোধ করছি যে আমাদের সবার আচরণ, নতুন যারা দল করবেন তাদের আচরণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের আচরণটা যেন সেইখানে মাযহাব নিরপেক্ষ থাকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, এই ইস্যুতে আপনি কি বলবেন? আচ্ছা, ফুয়াদ ভাই একটা কথা বলেছেন, এটা একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করি। সেটা হলো ক্ষমতায় থেকে দল তৈরি করা উদাহরণ আছে। মানে আমি অবাক হয়ে দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র এবং নাগরিক কমিটির লোকজন খুব অবলীলায় বিএনপিকে বলছেন আপনারাও তো কিংস পার্টি। আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম। আসলে বিএনপিকে এই প্রশ্ন করা আসলে তাদের ভুল হয়। মানে বিএনপি কিংস পার্টি ক্ষমতায় থেকে তৈরি হয়েছে, ইটস কারেক্ট। কিন্তু বিএনপির যিনি ক্ষমতায় গিয়েছিলেন, জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন, উনি ঘোষণা দিয়ে একটা দল তৈরি করেছেন। উনি ওই দলটাকে ওন করেছেন এবং বলেছেন আমি এটা করব। সাফল্য ব্যর্থতা সেটা পরের আলোচনা। ঠিক একই কাজ এরশাদও করেছিলেন, দুজনের সাফল্যের পরিমাণ একই না। কিন্তু এটা কি তাহলে কিংস পার্টি হচ্ছে? এটা তো স্পষ্ট হতে হবে। ডক্টর ইউনুসকে বলবেন যে হিয়াস, এই এখন অবশ্য উনি বলছেন কিনা এই আলাপ আসবে, কিন্তু তাকে যদি সরিয়ে রাখি, উনি কি বলেছেন যে ছাত্রদের এই দল আমার দল, এই সরকারের দল? বলেননি তো। তো তাহলে এখানেই আমাদের প্রশ্নের জায়গাটা। যদি ওনারা প্রকাশ্যভাবে বলে দেন, তারপর রাজনৈতিক দলগুলো ডিসাইড করবে এই সরকারের সাথে তারা কিভাবে ডিল করবে, তখন অন্যরকম সব ইকুয়েশন হবে। এই সরকার একটা নিরপেক্ষতার কথা বলছেন, এই সরকার নিজকে ফ্যাসিলিটেটর বলছেন, আবার একই সাথে যদি তাদের কোনো না কোনো ফর্মে সংযুক্তি থাকে, সেটা আসলে প্রশ্ন তৈরি। প্রশ্নের জায়গাটা ওখানে, এই জিনিসটা একটু স্পষ্ট থাকা দরকার। আর আমি যেটা মানে এই যে ডক্টর ইউনুস যেটা বলেছেন, এটা নিয়ে আসলে আমি একটা
প্রবলেমের আশঙ্কা করছি। আমি সাকিব ভাইয়ের সাথে একমত যে এটার একটা, এবং ফুয়াদ ভাইয়ের সাথে টু সাম এক্সটেন্ট, আমিও ইংরেজিটা পড়িনি কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ বাংলা পত্রিকা যাদেরকে আমরা রিলাই করি এমন পত্রিকা এটা দিয়েছেন, এবং এটা ইংরেজিটাও দেখা দরকার আছে, কিন্তু একটা ক্ল্যারিফিকেশন ইজ আ মাস্ট। কারণ এটা সত্যিকার অর্থে খুব বড় কতগুলো প্রশ্ন তৈরি করে, খুব ভয়ঙ্কর কতগুলো প্রশ্ন আছে, এবং আমরা আবার এটাকে খুব যদি কনটেক্সটের সাথে মেলাই এক ধরনের মিলও আমরা খুঁজে পাই। আমি একটু খোলামেলাও যদি বলি, আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে এটাকে জাস্ট একটা স্টুডেন্টদেরই আন্দোলন এবং স্টুডেন্টদের মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট, তার একজন ব্রেইন আছে পেছনে, উনি বিশ্ব সভায় তাকে পরিচয় করিয়ে দিয়েছেন, যদিও ডাভোসে একটু পিছিয়ে এসছেন, কিন্তু ওনার ওই টেন্ডেন্সিটা ছিল যে স্টুডেন্টরাই সব কিছু করেছে, স্টুডেন্টরাই তাকে এমপ্লয় করেছে, স্টুডেন্টরাই সব কিছু করেছে। সেইটার আরেকটা রিফ্লেকশন কিন্তু ওনার এই বক্তব্যে আসে। এমন না যে এই বক্তব্য খুব হঠাৎ করে আসলো, ওনার কিন্তু প্রিভিয়াস একটা পারসেপশনের সাথে এটার একটা রিফ্লেকশন আমরা কানেক্ট করতে পারি। সো এগুলো যদি হয়ে থাকে, ইনফ্যাক্ট উনি যখন প্রথম এই মুভমেন্টটাকে মেটিকুলাসলি প্ল্যান্ড এবং একজন ব্রেইন আছে এটার পেছনে, এগুলো বলছিলেন যখন, আমাদের এই যে বিভেদ তৈরি হয়েছে, এই বিভেদগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে ওইটা কিন্তু ফিউল দিয়েছিল, ওইটাকে মানে ইন্ধন জুগিয়েছিল। তো এখন আবার একই রকম একটা প্রেক্ষাপট এবং পরিস্থিতি আছে। আমি মনে করি প্রধান উপদেষ্টার এটাকে সিরিয়াসলি ক্ল্যারিফাই করা দরকার, এবং খুব দ্রুত, না হলে আমাদের পলিটিক্যাল মাঠে বিভ্রান্তি না বিভেদ, বড় বিভেদ তৈরি হবে। তখন তো খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়াবে, এই সরকার যদি সত্যিকার অর্থে স্টুডেন্টদের পার্টির পেছনে দাঁড়ায়, তাহলে তো অপরাপর দলগুলো তারা তখন এই সরকারের সাথে ঘোষিতভাবে বিরোধী দলের মতো হয়ে যাবে। তারা তখন এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইবে না, তারা তখন পুরোপুরি মাঠে নামবে। তখন এই মাঠে নামা জনিত যে কেওস, তাতে স্টুডেন্টদের সাথে অপরাপর রাজনৈতিক দলের সাথে সরকারের, এবং আমার প্রশ্ন, দল যদি এইভাবে মাঠে নেমে যায়, এই সরকার কি শেখ হাসিনার মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে পিটিয়ে, মামলা করিয়ে, গুলি করিয়ে ক্ষমতায় থাকবে? বা তার হয়ে কি তারা এগুলো করবে? এবং এই পরিস্থিতি যখন তৈরি হবে, তখন সেই যিনি চট করে ঢুকে পড়ার জন্য অপেক্ষা করছেন, তিনি ঢুকে পড়তে না পারলেও তার দল এই কেওসে ঢুকে আমাদের নানান রকম ঝামেলা করার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে তো তারা তাদের রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করেছে বাইরে থেকে। এটাকে আমি ইন্ডিভিজুয়াল কোনো কর্মসূচি নিয়ে তারা কিছু করতে পারবে বলে মনে করি, কিন্তু একটা কেওস যখন লেগে যাবে, ঝামেলা যখন হয়ে যাবে, তখন বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রবেশ করে তারা কিছু না কিছু কাণ্ড ঘটানোর চেষ্টা করবে। নট অনলি এই দল, আমাদের সাথে এখন পর্যন্ত প্রায় শত্রুতামূলক আচরণ ভারত করছে, তাদের এজেন্টরা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে আছে, এই সুযোগটা নেবে। সো আমাদের মাঠে এরকম একটা ভলাটাইল পরিস্থিতি তৈরি করে যাতে কোনোভাবে না হয়। আর আমি এটুকু বলে শেষ করি, আমরা প্রায় বলি না, ঘোলা পানিতে মাছ শিকার, মানে ঘোলা পানিতে মাছ শিকার করতে অনেকে বসে আছে, ওটা বন্ধ করার প্রধান উপায় হচ্ছে পানি ঘোলা হতে না দেয়া। আমি কিন্তু পানি ঘোলা হওয়ার একটা প্রবাবিলিটি দেখছি। এই ঘোলা হওয়ার আগেই যেন এই বিষয়ের উপর একটা ক্লারিফিকেশন আসে। অসংখ্য ধন্যবাদ। একটা জাহিদুর রহমান, কি বলবেন পানি ঘোলা হতে না দেয়া? না, এটা ওনারা দুজন আসার আগে আমি আপনাকে বিস্তারিতভাবে বলেছি, যেহেতু সময় একাই ছিলাম আমি। এইটা থিন লাইন, এবং এই থিন লাইনের মধ্যে আমাদের মানে সতর্ক থাকা দরকার, যাতে আমরা স্লিপ না করি। যে ব্যাখ্যাটা, আমরা একদিকে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, কারণ আমাদের একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি কখনো কখনো সেটা প্রায় বিরোধের রূপ নিবে, এটা ডেমোক্রেসিতে খুবই স্বাভাবিক। নির্বাচন যত সামনে আসবে, এগুলো আরও হয়তো কিছু কিছু বাড়তে পারে। এটাকে আমি খুব বড় আকারের সমস্যা হিসেবে দেখছি না, কিন্তু প্রত্যেকে যদি ওই দায়িত্বশীল জায়গাটা, জাহিদুর রহমান যে বিষয়টার আশঙ্কা করছেন যে এই সরকার যদি ছাত্রদের ওই দলের পেছনে অবস্থান নেয়, সবাই যদি ওই দায়িত্বশীল ভূমিকার জায়গাটা থাকি, যে আমাদেরকে আবার একটা বৈতরণী পার করতে হবে। এখন গভর্নমেন্টের কাজ এখানে ফ্যাসিলিটেট করা, এবং ওই কারণেই বলছি যে গভর্নমেন্ট যাতে কোনো পক্ষ না হয়ে ওঠে। গভর্নমেন্টের কারো মানে এটা হয় কি, যে আমরাও প্রকাশ করছি, আমি তো একটা রাজনৈতিক দল, কিন্তু যেটা হয় যে যখন তরুণরা এগিয়ে আসে, তারা একটা বড় মহৎ কার্য করে, তখন আমাদের সবারই তাদের প্রতি একটা ভালোবাসা থাকে। এটা তো সেইটা আমরা লুকোই না। তার মানে এই না যে রাজনৈতিক দল আকারে আমরা আসলে আমাদের প্রতিযোগিতাও যে আছে সেটা আমরা ভুলে যাচ্ছি। তো এটা থাকেই, রাজনৈতিক দল মাত্রই অন্য দলের সাপেক্ষে নিজেকে ঠিক মনে করে বলতে সে একটা আলাদা দল করে, নাহলে তো আমরা সবাই এক দলই করতাম। তো সুতরাং ওই জায়গাটা আছে, এবং ওই জায়গাটাতে ছাত্রদের সাথে নিশ্চয়ই তারা যখন রাজনৈতিক দল করবে, তখন সেই রাজনৈতিক দলকে তো একটা রাজনৈতিক দল হিসেবে ট্রিট করতে হবে। ওখানে নেতার বয়স কত এটা দেখে তো ঠিক হবে না। ফলে ওইটা আরেকটা পলিটিক্যাল পার্টি হবে। এবং
এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো আছে, তার মধ্যে বিএনপির মতো এরকম বড় দলও আছে যেখানে অনেক সিনিয়র নেতৃত্ব আছে, আবার তুলনামূলক তরুণতর দলও আছে যেখানে অনেক আপেক্ষিক তরুণ নেতৃত্ব আসছে। তো এই বৈচিত্র্য নিয়েই তো আমরা এগোচ্ছি। এখন এখানে ফ্যাসিলিটেটররা যদি কখনো অতি পক্ষপাত শো করেন এবং বিশেষভাবে এই ধরনের কথা বলেন, মানে একটা সাধারণত এই দল এগিয়ে যাক, তারা ভালো করুক, এটা তো একটা উইশ, কিন্তু ওরা না পারলে অন্য কেউ ক্ষতি হয়ে যাবে, অথবা তাদেরকে সাইন করা উইথ দি মানে এই পুরনো ব্যবস্থারই অংশ হিসাবে, সেটা সবাই তো মানে এখানে নিশ্চয়ই দলগুলো তখন ওই মিনিংটা যদি সত্যি তৈরি হয়ে থাকে তাহলে সেখানে তাদের অবস্থান জানাবেন। আমরা বরং এটা বলতে পারি, উই মাস্ট গিভ হিম এ বেনিফিট অফ ডাউট, এবং আমাদের এই বক্তব্য ইংরেজিটা দেখা দরকার, প্লাস ওনার দিক থেকে ক্ল্যারিফিকেশনটা আশা করি তার প্রেস উপদেষ্টা জানাবেন। আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের অনেকগুলো ঘটনা যেভাবে 6 মাসের মূল্যায়ন পর্যালোচনা যদি নাও করি অত বিস্তৃতভাবে, একটা কথা পরিষ্কার করে বলতে পারি যে সরকার যে ধরনের জোরালো ভূমিকার জায়গায় যাওয়া উচিত ছিল, বিশেষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, মানে তারপরে ধরুন এই যে ট্রাফিক জ্যাম, মানুষের জীবনের যে দৈনন্দিন সংকটগুলো, শুনুন দেখেন পলিটিক্যাল গভর্নমেন্টের একটা পলিটিক্যাল ভিউ থাকে, কারণ তাকে সবসময় পাবলিক সেন্টিমেন্ট বিবেচনায় রাখতে হয়, পাবলিক কি ভাবছে না ভাবছে এটা বিবেচনার মধ্যে রাখতে হয়। তো এই গভর্নমেন্টের তো এটা একটু মানে লিগ্যাসি আছে না, এই গভর্নমেন্টের এটা একটু মানে অভাবটাই খুব স্বাভাবিক, কারণ তারা তো রাজনৈতিক ব্যক্তি ওইভাবে ছিলেন না, তারা তো রাজনৈতিক দল করে সারাক্ষণ ওইটার জায়গাতে তারা ছিলেন না। ফলে এই গভর্নমেন্টের একটা মানে ল্যাকিং কিন্তু শুরু থেকেই ছিল, সেটা হচ্ছে তার একটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গির ল্যাকিং, অর্থাৎ মানুষ কিভাবে হ্যান্ডেল করতে হবে। পলিটিক্যাল ভিউ যার থাকে সে তখন দেখে যে আচ্ছা আমি অনেক বড় একটা সমস্যার সমাধান করছি, ধরুন ব্যাংকিং সমস্যার সমাধান করছি, ইকোনমিতে সুশৃঙ্খলা আনছি, ফাইন্যান্সিয়াল সেক্টরে যত বড় বড় ঘটনা হচ্ছে আমরা সেখান থেকে রক্ষা করার চেষ্টা করছি। এই ঘটনার ফলাফল হয়তো মানুষ 6 মাস পরে যে একরকম বুঝবে, 1 বছর পরে গিয়ে হয়তো আরেক রকম বুঝবে, মানে যে হ্যাঁ কিছু ভালো কাজ করেছে। কিন্তু এই 1 বছরের প্রতিটি দিন তো তার পার হচ্ছে, প্রতিদিন সে ট্রাফিক জ্যামে নাকাল হয়ে যাচ্ছে, বাজারে গিয়ে সে নাভিশ্বাস উঠছে, তারপরে তার জানমাল মানে রীতিমতো হুমকির মুখে, নানা ধরনের হচ্ছে। আপনি দেখেন এখানে মাজার আক্রান্ত হচ্ছে, এখানে আমাদের ভারতীয় প্রচার হয়তো কয়েকশো গুণ বেশি দেখিয়েছে, কিন্তু হিন্দু সম্প্রদায় কিংবা বৌদ্ধ খ্রিস্টান আমাদের ধর্মীয় দিক থেকে, জাতিগত দিক থেকে তারা যে সংখ্যালঘুরা যে নিরাপত্তার সংকটে ভুগছেন সেটা তো একেবারে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তারপরে ধরুন এখানে আপনার নারীরা আক্রান্ত হচ্ছেন, আজকাল সেলিব্রিটিরা প্রোগ্রাম করতে পারছেন, নারী ফুটবলাররা আক্রান্ত হচ্ছেন। তো আপনি এই যে নানান দিক থেকে মানুষের উপরে যে সমস্যাগুলো আছে, এইগুলো তো মানে এগুলো নিয়ে তো মানুষ ব্যতিব্যস্ত হবেই। এখন সরকার যে কিছু করছে না আমি তা বলছি না, সরকারের নিন্দা প্রকাশ করেছে আজকে ফুটবল খেলোয়াড় নিয়ে, মানে একটা সরকার নিন্দা প্রকাশ করছে, তার কাছে কি নিন্দা প্রকাশ করা? নিন্দা প্রকাশ করছে কোনো কোনো ক্ষেত্রে তারা মানে আমরা নিজেরা আমি নিজে কয়েকটা যুক্ত যে অনেকগুলো ঘটনায় তারা প্রিএমটিভ ব্যবস্থা নিয়েছেন, সুতরাং আমাকে সত্যের খাতিরে বলতে হবে। কিন্তু ব্যাপারটা এরকম, এই যে সহযোগিতাটা ধরুন একটা রাজনৈতিক দলের দিক থেকে বলা হচ্ছে যে অমুক জায়গায় একটা সমস্যা হচ্ছে আপনারা ব্যবস্থা নিন, তখন তারা নিচ্ছেন, কিন্তু এটাইকেই যদি তারা মনে করে যে আচ্ছা আমরা তো সব খবর পাচ্ছি না, সে কারণে তো আমরা বলেছিলাম যে জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন, যে আমরা আপনাদেরকে সারা দেশের খবর দিতে পারি, কোথায় স্টেপস নিতে হবে, কোথায় কিভাবে ভূমিকা নিতে হবে, কিন্তু তারা এই ধরনের কোনো আলোচনায় গেলেন না। এই কারণেই তো দূরত্ব বাড়ছে, এইটা বরং দূরত্ব বৃদ্ধিতে একটা ভূমিকা রাখছে, যেটা অপ্রয়োজনীয় আমার কাছে। আবার ফিরবো আপনার কাছে, ব্যারিস্টার ফুয়াদ। দেখেন ভারত প্রথম আলো আগের প্রশ্নের একটু করি, আপনার প্রথম আলো ইংলিশ যে ট্রান্সক্রিপ্টটা দিয়েছে এটা পড়লাম মাত্র, এই পুরো ট্রান্সক্রিপ্টটা যথেষ্ট কনফিউজিং ইংলিশ ওয়াইজ এবং কন্ট্রাডিক্টরি মনে হয়েছে আর কি। এখন এবং আগে পরের প্রশ্নের সাথে কোনো পাচ্ছি না আর কি, যে মানে একটার সাথে যে আর একটা ফলো আপ কোয়েশ্চেন। এখানে উনি কিন্তু একটা জায়গাতে খুব পরিষ্কার করে বলেছেন যে আমার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনে আমি ইউনিটি অফ দ্য নেশনকে ফোকাসে রেখেছি, জাতীয় ঐক্যমতের জায়গাটা। কিন্তু আবার ছাত্রদের ব্যাপারে বলছে যে ছাত্ররা যখন দল করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, তিনি বোধ করেছেন ওয়েল তুমি রক্ত দিয়ে এত কিছু করেছো, কেননা ওয়াই ডোন্ট ইউ টেক এ চান্স। আবার ছাত্রদেরকে সে অ্যাডভাইসও করছে যে তোমরা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমাদের ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে, অন্যরা যেভাবে ক্যারিয়ার পলিটিক্সে গিয়ে এদিক সেদিক করে তোমরা সেরকম করবা না,
তো আবার এইটাও সে মানে মনে হচ্ছে যে এই রিলেটেড একটা কনভারসেশনকে সে ওখানে রেফার করার চেষ্টা করেছে। তো এইটা ইন্টারভিউটা খুব ছোট, তো আমার কাছে মনে হয়েছে যে সাকিব ভাই যেভাবে কাইন্ডলি বলেছেন যে এটা আসলে খুব ভালো কোনো ক্লিয়ার পিকচার দিচ্ছে না, এবং খুব মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে কথা বলা কিছু জায়গা আর কি। ব্যাখ্যার কথা বলেছেন। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমি বোধ করছি যে এটার একটা ব্যাখ্যা আসাটা হচ্ছে খুবই জরুরি। দ্য কুইকেস্ট পসিবল টাইমের ভিতরে এটা হচ্ছে ক্রেডিবিলিটি কোশ্চেনটাকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। জি, আরেকটি বিষয়, সুবিধাবাদী গোষ্ঠী তো সবসময় ঘোলা পানিতে মাছ শিকারে, এবং প্রতিবেশী দেশ তো ওত পেতে আছে, এবং তারা নানানভাবে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, আবার সেখানে থেকে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী, পতিত সরকারের প্রধানমন্ত্রী। এই বিষয়টাকেই আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, মানে কর্মসূচি কিভাবে দিচ্ছে টিচ্ছে, ধরেন একটা তো হরতাল হয়ে গেল, এবং হরতালটা তো ব্যাপক সফল হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে তারা তো দেখলাম মানে প্রায় 8-10 জন মোমবাতি নিয়ে একটা ব্যানার নিয়ে হরতাল করেছে। ওটার কারণে আমরা দেখলাম যে লস অ্যাঞ্জেলেসে আগুন লেগে গেছে। হরতাল এত সফল ছিল যে হলিউড পুড়ে ছারখার হয়ে গেছে। একই সময় দেখলাম নর্থ আমেরিকার উত্তরাঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে, নিউ ইয়র্ক থেকে শুরু করে ভ্যানকুভার, কানাডার উত্তরাংশ সবকিছু বরফে ঢেকে গেছে। আবার একই সময় দেখলাম যে হরতালের ইনফ্লুয়েন্সের কারণে মার্কিন প্রশাসন, সরকার পরিবর্তন হয়ে গেছে ওখানে। বাংলাদেশে পরিবর্তন হয়নি, কিন্তু আমেরিকাতে কিন্তু হরতালের কারণে সরকার পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়েছে ওখানে। তো মানে সব আওয়ামী লীগের হরতালের কারণে ওখানে কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে। তো যেটা হয়েছে যে, আর ট্রাম্প যেহেতু মোদির বন্ধু, দুজনে মিলে সার্টেনলি বাংলাদেশের ব্যাপারে হাসিনার পক্ষে কোনো না কোনোভাবে তারা সাহায্য করবেন বলে আমরা আশা রাখি আর কি। তো এই বাস্তবতায় হরতাল চলুক, এভাবে হরতাল চলতে চলতে যদি ধরেন প্রতি 2-4-6 মাস পর পরে ওয়াশিংটনে সরকার বদল হয়, দিল্লিতে বদল হয়, একসময় বাংলাদেশে ঢাকাতে বদল হয়ে যাবে। তো আওয়ামী লীগের এই ধরনের হরতাল চলুক, মিষ্টি বিক্রি টিক্রি হোক, সবাই মিলে খাইটাই, কিন্তু আপাতত খুব মোটা দাগে এটা নিয়ে মানে আমরা কথা বলে ঘুম নষ্ট করবার কোনো কারণ দেখতে পাচ্ছি না আর কি। ব্যারিস্টার ফুয়াদ, বিচারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, সরকার তো সংস্কার এবং বিচারের বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছিল, যে বিচারের প্রক্রিয়া হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান যিনি বিচারক, তিনি কিন্তু আজকে উষ্মা প্রকাশ করেছেন। প্রসিকিউশন সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে স্পষ্ট বলেছেন যে পুলিশ কার্যত আসামি ধরবার কোনো উদ্যোগই নিচ্ছে না। এই যে বিচার প্রক্রিয়া সংস্কার, এই বিষয়ে কি বলবেন আপনি? দেখেন, বিচার কারা করবেন, বিচার করার একটা অনুষঙ্গ হচ্ছে আপনার তদন্ত। তদন্ত করবার জন্য যে মানের সিরিয়াস ইনভেস্টিগেটিভ অফিসার দরকার আপনার সিআইডিতে এবং আদার জায়গাগুলোতে, সেখানে তো টোটাল কলাপস করেছে গত 16 বছরে। ভালো তদন্ত কর্মকর্তা পাওয়া যাচ্ছে না, যাদেরকে সরকার থেকে দিয়েছে তারা খুব প্রফেশনালি সার্ভ করছেন না। এর বাইরে একটা সমস্যা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলো হেল্প করছেন না, পার্টিকুলারলি জিয়াউল হাসান যেখানে দায়িত্ব পালন করেছেন, যে আপনার এনটিএমসি যেটা ছিল, তো সেই জায়গা থেকে তথ্য উদ্ধার করে উপযোগী করে, এভিডেন্সের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করবার জন্য যে আন্তর্জাতিক মান, প্রসিডিউরাল ফেয়ারনেস দরকার, যেটা যেন কখনো প্রশ্নের মুখোমুখি না পড়ে, সেই জায়গাতে যথেষ্ট লজিস্টিক্সের ঘাটতি আছে। সরকারের পক্ষ থেকেও আপনার 2-3টা বিষয় আমরা বিভিন্ন সময় শুনলাম যে অর্গানোগ্রাম সাফিসিয়েন্ট না, আবার অর্গানোগ্রামে সাফিসিয়েন্ট লোকবল দেবার জন্য যে টাকা পয়সা দরকার ট্রেজারিতে, এই পরিমাণ সাফিসিয়েন্ট বাজেট নাই আবার মন্ত্রণালয়ের। তো সব কিছু মিলায় আপনি দেখেছেন যে গত কয়েকদিন আগে আমরা প্রধান বিচারপতিকে দেখলাম বিল্ডিংয়ের কাজ কতটুকু এগোলো, রং টং করা শেষ হইল কিনা, এগুলো আবার দেখতে গেছেন। তো এর মানে হচ্ছে যে ন্যূনতম লজিস্টিক্স যেটা থাকার কথা ওখানে ট্রাইব্যুনালে, সেটা আমরা সাফিসিয়েন্টলি দেখতে পাচ্ছি না। তো সেই জায়গাতে বিচার তো একটু স্লো হয়ে গেছে, কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম খুব সিরিয়াসলি প্রফেশনালি কাজ করবার চেষ্টা করছে। আমরা টপিক অ্যাডম্যানকে দেখলাম, আপনার যে কনসালটেন্ট লয়ার আছেন, তিনি প্রত্যাশার কথা জানিয়েছেন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, এক্সপেকটেশনের কথা উনি বলেছেন। তো সব মিলিয়ে বিচার কিন্তু ইনসাফ কিন্তু একটা জটিল জায়গা, যে জনগণের আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমি খুব তাড়াতাড়ি বিচার দেখতে চাই, কিন্তু ওই জিয়াদ আল মালুম আর ওই আগের সময় যে আমরা দেখছি যে
আমরা খাড়ায় যাইমু, আপনি আমাকে বসায় দিবেন, এই টাইপের বিচার আমরা দেখতে আসলে প্রস্তুত না। তো এই জন্য ইনসাফ আমরা যেটা বারবার বলে আসছি যে খুব সিরিয়াসলি একটা জুডিশিয়াস ট্রায়াল হইতে হবে, যেটা নিয়ে দেশে বিদেশে যেন কোনো প্রশ্নের অবস্থান তৈরি না হয়। হাসিনা আমাদের রাজনৈতিক শত্রু, হাসিনাকে নিয়ে আমরা প্রচুর কথা বলেছি, কিন্তু হাসিনাকে যদি কখনো যাবজ্জীবন সাজা অথবা ফাঁসি দেবার প্রশ্ন আসে, সেটা দেবার জন্য যে প্রসিডিউরাল ফেয়ারনেস থাকতে হবে, সেটা শত্রুর ক্ষেত্রেও শতভাগ ন্যায্যতার সাথে এনশিওর করতে হবে। এই ব্যাপারে রাষ্ট্র আকারে আমরা ফেল করলে যেটা হবে, ঠিক আমরাও তো হাসিনা হয়ে গেলাম, আমরাও তো আওয়ামী লীগের মতোই হয়ে গেলাম। তো ইনসাফের জায়গাটা খুব সিরিয়াস একটা ব্যাপার। আপনি ইনসাফের কথা জলদি বলছেন। সময় এবং মানে প্রসিডিউরাল ফেয়ারনেস দুইটাকে একটা ভারসাম্যের মধ্যে এনে বিচার করতে হবে। আপনি ইনসাফের কথা বলছেন, সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবার কথাও বলছে, আবার ছাত্র নেতৃত্ব যারা তারা স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগের নির্বাচন করবার কোনো সুযোগ নাই। কি বলবেন? দেখেন, প্রথমত ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা। যদি রাজনৈতিক দল হয় তাহলে দেশের সংবিধান, ইন্টারন্যাশনালি যে কনভেনশন আছে অন সিভিল পলিটিক্যাল রাইটস, ফ্রি ইলেকশনে অংশগ্রহণ করবার যে ম্যান্ডেট আছে জাতিসংঘের, এই জায়গাগুলোর এখতিয়ারের ভিতরে পড়বার প্রশ্ন আসে। আপনি মানুষ হইলেই আপনার 2500 ক্যালোরি খাবার নেবার প্রশ্ন আসবে। তো প্রশ্ন হচ্ছে যে গত 16 বছরের আমলনামা ঘাটার পরে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল আছে কিনা, এই ব্যাপারে গণ অভ্যুত্থানে একটা পরিষ্কার ম্যান্ডেট চলে আসছে। যে নির্বাচিত না, যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, জনগণের উপরে ব্রুটালিটি ক্র্যাকডাউন করেছে, জাতীয় পার্টি 14 দলকে মিলে একটা কালেকটিভ সিদ্ধান্ত নিয়েছে, গণভবনে কারফিউ জারি করেছে, শুট অন সাইট পলিসি এনফোর্স করেছে, তারা আসলে রাজনৈতিক দলের মর্যাদা পেতে পারে কিনা, এই প্রশ্নটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দলকে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি সে রাজনৈতিক দল হয়, তখন তার রাজনৈতিক দল হিসাবে যে যে ন্যায্য অধিকার পাওনা হবে, সেই পাওনা নিয়ে আলোচনা হবে। তার আগ পর্যন্ত হচ্ছে সে একটা গণহত্যাকারী, সে একটা গণতন্ত্র হত্যাকারী, মানবতা বিরোধীর অপরাধে যে যার ব্যাপারে আলোচনা চলছে বিচারের জন্য আইসিটিতে, সে একটা কনভিক্টেড ক্রিমিনাল এন্টিটি। এখন আমরা অপেক্ষা করতে চাচ্ছি যে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের বিচারের পাশাপাশি ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে দল আকারে তার ব্যাপারে কোনো জাজমেন্ট দেয় কিনা, সেই উপরে নির্ভর করতে হবে আওয়ামী লীগ কোন কোন অধিকারের জন্য ন্যায্যতা ভিত্তিতে পেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, কি বলবেন আপনি এই ইস্যুতে? আমি একেবারে একমত। সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল না, কিন্তু এখানে একটা আইনি ঘটনা ঘটেছে, আমরা কেউ কেউ হয়তো মিস করেছি। সেটা হলো আমাদের এই যে আইসিটি যে আইন আছে, সেটায় আওয়ামী লীগই দলকে বিচার করা যাবে এরকম বিধান সংযুক্ত করেছিল। তারা মূলত জামায়াতের বিচার করতে চেয়েছিল। এখন সর্বশেষ এই সরকার, প্রাথমিক প্রস্তাবে কিন্তু তারা এই বিধান ছিল এবং 10 বছরের জন্য দল নিষিদ্ধ করা যাবে এমন একটা বিধানও যুক্ত করা হয়েছিল নতুন করে, কিন্তু সর্বশেষ সংশোধনীতে সরকার এটা রাখেনি। আচ্ছা, এখনো বিচার করা যাবে না তা না, বলা হচ্ছে এখন এটা যিনি বিচারক আছেন তার ডিসক্রিশনের উপর এটা ছেড়ে দেওয়া হয়েছে, তিনি চাইলে অভিযুক্ত করতে পারেন। এখন এই যে বিচার করা যাবে না কিংবা বিচার করবার যে প্রক্রিয়াটা এর আগে বিদ্যমান আইনের মধ্যে ছিল সেটি অপসারণ করা, এটা কি এই যে গণ অভ্যুত্থানের চেতনার বিপরীতে নয়? আমি ঠিক জানি না, মানে কেন বলছি, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব কি করব না, মানে আমরা এটা আবার চাইলেও ইনক্লুড করতে পারি, কিন্তু আমরা প্রাথমিকভাবে সরকার এটা এই মেসেজটা দিয়েছে, বা আমি এভাবে বলি সরকারকে মেসেজটা দিতে হয়েছে যে এই ধরনের কোনো কাজ তারা করতে যাচ্ছে না। আমরা তো আসলে একটা এমন একটা পৃথিবীতে বাস করি, এটা পারফেক্ট পৃথিবী না। এখানে আমাদের সভরেন্টি আছে, আমাদের এখন ট্রুলি এখন বাংলাদেশ একটা সভরেন কান্ট্রির মতো করে অপারেট করে, কাজ করে বহুদিন বহু বছর পর। বাট স্টিল আমরা যে জায়গায় কাজ করছি, যেভাবে আছি, এখানে অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। আমি একটু কোট করব মিস্টার আসিফ মাহমুদ, উপদেষ্টা। তিনি একদিন একটা অনুষ্ঠানে খুব স্পষ্টভাবেই বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য দূতাবাসগুলোর চাপ আছে। উনি কিন্তু একদম প্রকাশ্য একটা জনসভায়, মানে সভা, ইনডোর একটা সভায় বলেছেন। ফলে এই সব কিছুকে আসলে বিবেচনায় নিতে হবে। আমরা নীতিগতভাবে একটা জিনিস ভাবতে পারি, কিন্তু সেটা আমরা যে সবসময় করে উঠতে পারবো বিদ্যমান আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যবস্থার মধ্যে, সেটারও একটা প্রশ্ন আছে। সেই কারণে আমার কাছে মনে হয় যে আমি ঠিক বিট্রে করা এভাবে বলতে চাই না, হয়তো সরকারকে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং
এ ধরনের একটা অবস্থান নিতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। জনাব জুনায়েদ সাকি, আওয়ামী লীগের রাজনীতি। না, প্রথম আসি হচ্ছে যে আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা, এটা আসলে আওয়ামী লীগের এখনো যারা মানে এক ধরনের অফিসিয়াল নেতৃত্ব পোস্ট পদবী ধারে আছেন, তারা তো সরাসরি এইরকম একটি গণহত্যার সাথে যুক্ত, যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের দেশের মানুষকে গুলি করে মেরে ফেলার অর্ডার দিচ্ছে। একদম মেরে ফেলার অর্ডার দেওয়া, মানে উপর থেকে গুলি করতে বলা, লেথাল ওয়েপন ব্যবহার করতে বলা, এগুলো তাদের নিজেদের একেবারে খোদ মানে শেখ হাসিনার মুখ নিঃসৃত সব অর্ডার। তো এখন এই ধরনের জিনিসগুলো বাংলাদেশে যারা করেছেন, মানে ক্ষমতায় থাকার জন্য নিজের দেশের মানুষকে যে এইভাবে নির্বিচারে হত্যা করা, এটার মধ্যে দিয়ে রাজনৈতিক যে চরিত্র সেটা সম্পূর্ণ বিলোপ ঘটিয়েছেন এই নেতৃত্ব। এখন আওয়ামী লীগ তার এই কয়েকজনেরই একটা দল নয়, যদিও এখানে তাদের এমন ধরনের নেতৃত্ব তলা পর্যন্ত কায়েম আছে যেটা অনেক ক্ষেত্রে আবার এটাকে প্রশ্ন করাটা কঠিন, কিন্তু ওইটা ধরে নিতে হবে মানুষের সম্ভাবনার উপরে। ফলে এই নেতৃত্ব যারা অভিযুক্ত সরাসরি, তাদের বাইরেও তো আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ যাতে পুনর্গঠিত হতে না পারে সেই জন্য বর্তমানে এই নেতৃত্ব যারা এই ধরনের অপরাধী অভিযুক্ত, তারা একটা বারবার চেষ্টা করছে, যে বার্তা দেওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু আসছি, আমরা কিন্তু আসছি। ফলে এই যে কর্মসূচি ঘোষণা, এগুলো তারাও জানে যে কিছুই হবে না। আওয়াজে আফগানিস্তান। এখন আপনারা হয়তো টেলিভিশনে ওনাদের নেতাদের যে সমস্ত বক্তব্য বিরোধী দল সম্পর্কে তারা বলেছিল, সেগুলো কিছু কিছু প্রচার করতে পারেন, কিন্তু আমি ওইটা জায়গায় যাচ্ছি না। মানে অ্যাপার্ট ফ্রম দি জোকস, এখানে যে জায়গাটা তারা পলিটিক্যালি চাইছে যে তারা তাদের এই নিজেদের কর্তৃত্বটা বজায় রাখতে, সেইটাকে মানে রিয়েলি আওয়ামী লীগের মধ্যে কোনো রাজনৈতিক চরিত্র উপস্থিত আছে কিনা, তারা ভিন্ন কোনো পথ পদ্ধতি নেবে কিনা, সেটা একটা ভবিষ্যতে দেখার বিষয়। কিন্তু রিপেন্টেন্স নাই, সেটা একটা বেশ মানে কি বলবো যে লক্ষণীয় ব্যাপার। এখন আওয়ামী লীগের যারা অপরাধ, প্রথমত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এবং ওই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত যে এখানে আসলে এই যে ঢালাও মামলা হচ্ছে, এটা খুবই প্রবলেম্যাটিক। আমরা মনে করি যথাযথ আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত হওয়া দরকার, এবং মামলা যাতে মানে অর্থাৎ তদন্তটা এমনভাবে, তদন্তই তো মামলার অর্ধেক, মানে এখন যথার্থ তদন্ত না হলে তো এটা হবে না, তদন্ত ভালো মতো হওয়া দরকার, এবং বিচার কার্য এতটাই নিখুঁত হওয়া দরকার যাতে করে সত্যি সত্যি দেশে কোথাও কোনো প্রশ্ন না উঠে। কারণ ন্যায় বিচার দেওয়া হচ্ছে। এবং আরেকটা বিষয় আমি বলবো, যার যতটুকু দায় তার ততটুকুই শাস্তি হওয়া উচিত। মানে সকলেরই একই রকম দায় কিন্তু নয়, এটা সাধারণভাবে আমরা বুঝতে পারি। ফলে এটাও যদি ঢালাও, ওখানেও যদি ঢালাও যায়, হ্যাঁ, গড়পড়তা সবার জন্য একই শাস্তি, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এই সব কিছুর ভিত্তি, এটা তো একটা ব্যাপার। তারপর জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আপনার কাছে ছোট করে, ঘোলা পানিতে মাছ এবং সেখানে প্রতিবেশী ভারত, তাদের যে অবস্থান, টুস করে ভারত থেকে চলে আসবেন, এই ধরনের মানে আস্ফালন একই উদ্দেশ্যে, কি মনে করেন পলিটিক্যাল কন্ট্রোল বজায় রাখার জন্য, মানে ওই ফ্যামিলি, ওই যে এক্সিস্টিং ভারতের অপপ্রচারটাকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে তো আমরা কথা বলেছি অনেক। মানে ভারতের যে মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশের এবং তাদের শাসক দলের যে অপপ্রচার, এটা তো তারা করছেন, এবং এটা তাদের এক তো হচ্ছে যে তারা যেভাবে মানে শেখ হাসিনার উপরে প্রায় একমাত্র মানে ব্যাংক করেছেন আর কি, মানে ওইটা ওই একমাত্র এটার উপরে নির্ভর করেছেন, সেই পুরো ইয়েটা ফেল করেছে। তাদের এই ফরেন পলিসি পুরোপুরি ফেল করেছে। এখন ওইটা তারা ফরেন পলিসি হিসেবে দেখে, অভ্যন্তরীণ পলিসি হিসেবে দেখে, কিন্তু মানুষ তো ফেল থেকে শিক্ষা নেয় না। কিন্তু এটা ইন্ডিয়া কিন্তু একমাত্র বিজেপি না, ইন্ডিয়াতে তো আরো দল আছে, তাই না? মানে কংগ্রেস তার চেয়ে ঐতিহ্যবাহী দল ইত্যাদি ইত্যাদি, ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্ট আছে, রাষ্ট্র আছে। ফলে এইটার আমার যতটুকু ধারণা যে তাদের এই ফরেন পলিসি ফেল করাটা, এটা তারা ইন্টারনালি খুব বেশি এতে প্রশংসিত হচ্ছেন না আর কি। ফলে ওইটা ফেল থেকে সেখানকার সরকার কোনো শিক্ষা নিচ্ছে কিনা, না শিক্ষা নিচ্ছে কিনা এটা পরের প্রশ্ন। তারা নিজেদের ফেইলিয়ারকে ঢাকার জন্য বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে, এটা যে একটা মানে পুরোপুরি একটা জঙ্গি অভ্যুত্থান এইভাবে পোর্ট্রে করার চেষ্টা করছে। এটা যে জনগণের অভ্যুত্থান, এটাকে যত বেশি কালিমালিপ্ত করা যায় তত তাদের ফেইলিয়ারটাকে তারা ঢাকতে পারে। এটা তাদের নাম্বার ওয়ান পলিসি, স্পেশালি শাসক দলের। আরেকটা জায়গা আছে তাদের ইন্টারনাল পলিটিক্স। এই যে পশ্চিমবাংলার
শুভেন্দু অধিকারী বিজেপি নেতা এই যে মানে চিৎকার করে করে বলতে থাকেন, এটার তো একটা পুরোপুরি তার ইন্টারনাল কনজামশনের জন্য, মানে নিজের ভোট মানে ইয়ে করার জন্য। এই দুটো বড় কারণ এখানে আছে। কিন্তু ভারতের রাষ্ট্র যদি এইটা উপলব্ধি না করে যে বাংলাদেশকে আর আগের মতো পদানত অবস্থায় পাওয়া যাবে না, তাহলে ভারত তাদের ফরেন পলিসিতে ভুল করতেই থাকবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ এই বার্তাটা এই সরকার এখন পর্যন্ত যতটুকু দিয়েছে আরো শক্তভাবে আমাদের এটা দেওয়া দরকার, যে বাংলাদেশ নিজের স্বার্থের ভিত্তিতে এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক করতে চায়, পদানত বাংলাদেশ পাওয়া যাবে। মর্যাদার ভিত্তিতেও। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শেষ বিরতিতে যাচ্ছি আমরা, এবং এই বিরতিটিও 2 মিনিটের, আশা করি সঙ্গেই থাকবেন। শেষ বিরতির পর এসএটিভি সংলাপের শেষ পর্বে আমরা। দর্শক, জানিয়ে রাখি আবারও, সেটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় আবারও সরগরম রাজনীতি। এবং এ পর্যায়ে আবার ফিরব ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে। আপনি যদি, আমরা একেবারেই শেষ পর্বে, আপনি বলবেন কিছু শেষ কথা। স্টেক হোল্ডারদের সঙ্গে সরকারের দূরত্ব যদি বাড়ে, সেই ক্ষেত্রে আগামী দিনের রাজনীতির যে উত্তাপ সেটি তো বাড়তে থাকবে রাজপথে। কি আশঙ্কা করছেন বা কি সম্ভাবনা দেখছেন? না, আমি খুব জটিলতা আসলে দেখতে পাচ্ছি না, বরং আমি পারসিস্টেন্টলি যে কথাটা বলেছি যে বিএনপির যে 111-এর ট্রমাটা আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকারকে অনার করা দরকার। যে বিএনপির একটা সিরিয়াস কনসার্নের জায়গা আছে, কারণ ওই যে সিঁদুরে মেঘ দেখলে সে বারবার ভয় পাচ্ছে, এবং তার ভয় পাওয়ার ন্যায্যতা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ন্যাশনাল ইউনিটির কথা যিনি ওটা বারবার বলেছেন, বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে যে ভাষণে উনি বলেছেন যে একটা জাতীয় ঐক্যমতের কমিশন হবে, যেটা উনি নিজে চেয়ার করবেন, অন্যান্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসবার পরে এই রিকমেন্ডেশনগুলো নিয়ে উনি বসবেন। এবং ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে উনি একই কথা বলেছেন আবার নতুন করে, যে ন্যাশনাল ইউনিটি ওনার কোর। তো সেই জায়গাটা যেন বহাল থাকে, এইটা আমরা দেখতে চাই, এখানে যেন ভেঙে না যায়। কারণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে যদি ঐক্য নষ্ট হয়, তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, তাতে আওয়ামী লীগের পুনর্বাসনটা সহজ হবে। সরকার তো নির্বাচনের 2টি দরজা খুলেছে। একটা হচ্ছে ন্যূনতম সংস্কারে বছরের শেষ দিকে নভেম্বর ডিসেম্বরে, কিংবা যদি কাঙ্ক্ষিত সংস্কার হয় সেই ক্ষেত্রে আগামী বছর মাঝামাঝি, অর্থাৎ জুন জুলাই আগস্টে। তো কি মনে করেন আপনি? আমি এখানে কোনো সমস্যা দেখতেছি না। তো মানে মূল বিষয়টা হচ্ছে ঐক্যমতের ব্যাপার। যদি স্টেক হোল্ডাররা, অংশীজনরা বোধ করছেন যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন করে ফেলা যাবে, তাহলে এবং সবাই যদি একমত হয় করে ফেলার ব্যাপারে, কিন্তু সংস্কারের যে গতি বা যে সংস্কার দৃশ্যমান, আপনি তাতে কি সন্তুষ্ট? না, সংস্কার তো শুরু হয় না। ইনফ্যাক্ট সংস্কার শুরু হবার প্রথম জায়গাটা হচ্ছে সংস্কার কোথায় করতে হবে সেটা আইডেন্টিফাই করা। প্রসেসটা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংলাপ হয়েছে, সেখানে যে পরামর্শগুলো এসছে, 50+ সংস্কার কমিশন করবার পরামর্শ এসছে। সরকার 15-16টার মতো করেছে সোফার। এর ভিতরে ধরেন 4টা রিপোর্ট দিয়েছে, বাকিগুলো 15 তারিখের মধ্যে রিপোর্ট দেবার কথা। রিপোর্ট পেলে পরেই তো আপনি একটা ডিসকাশন, টকিং পয়েন্টটা পাচ্ছেন যে সংস্কার এই এই জায়গাগুলোতে করা দরকার। দরকারের প্রশ্নের পরে আলোচনা হচ্ছে যে অংশীজনরা এই দরকারের সাথে একমত কিনা, অংশীজনরা কতটুকুতে একমত আর কতটুকুতে দ্বিমত। যতটুকুতে একমত এই ব্যাপারে তারপরের প্রশ্ন আসবে যে এটা কিভাবে হবে, কোন প্রসেসে হবে। যতটুকুর ব্যাপারে দ্বিমত, সেই দ্বিমতটা কি অন সাবস্ট্যান্স না অন টাইম, যে আমি মানে ইন প্রিন্সিপাল এই সংস্কারের পক্ষে না, এগুলো হওয়া উচিত না। আর আরেকটা হচ্ছে আমি এটার পক্ষে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিমাণ সময় দরকার এটা করবার জন্য, সেটা করবার সময় দেবার জন্য নির্বাচন সাপেক্ষে আমরা প্রস্তুত না। তখন আলোচনার প্রশ্ন আসবে যে অ্যাগ্রিড সাবস্ট্যান্সের ফিউচার কি হবে। সেক্ষেত্রে তখন আলোচনা হতে পারে যে আপনার একটা ন্যাশনাল চার্টার, ন্যাশনাল প্লেজ সাইন করতে পারে কিনা পলিটিক্যাল পার্টিজ ফর দ্য নেক্সট গভর্নমেন্ট, অথবা রেফারেন্ডামে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে ফার্দার আলোচনা এবং জনগণের মতামত নেবার জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কেউ একজন বলেছেন যে বিএনপির জন্য অপেক্ষা করছে সরকার। কি মনে করেন আপনি? বিএনপির জন্য অপেক্ষা কেন? দেখেন, বড় রাজনৈতিক দল হিসাবে তো ইন প্রিন্সিপাল ওই মিটিংয়ে আমি, সাকিব ভাই, আমরা ছিলাম। বিএনপি কিন্তু একমত। তার কিছু রিজার্ভেশন আছে যে
দেরি হয়ে গেছে, প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা, বাট রিল্যাক্টেন্টলি বিএনপি অ্যাগ্রিজ টু ইট। তো এখন যেহেতু বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানে পলিটিক্যাল পার্টি আকারে, তার মতামতটা তো জরুরি। তো সেক্ষেত্রে মতামত কি ফর্মে বিএনপির কাছে চাওয়া হয়েছে এবং বিএনপি কি রেসপন্স করেছে সেটা তো আমরা গণমাধ্যমে তেমন কোনো বক্তব্য দেখি নাই। তবে সবার মতামতটা এখানে জরুরি, গণ অভ্যুত্থানের ফরমানটা যেন সবার হয়। অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, জি, কি বলবেন আপনি? সেটা হচ্ছে দৃশ্যমান সংস্কারের যে কোন পর্যায়ে আপনি লক্ষ্য করছেন? আমি এখন পর্যন্ত সংস্কারকে সঠিক পথেই দেখছি। মানে ফুয়াদ ভাই যে ল্যান্ডমার্কগুলোর কথা বলছেন, এগুলো ঠিকঠাক মতো চলছে। মানে আমরা কোনো একটা জায়গায় দেখিনি এখনো যে সরকার তার সংস্কার নিয়ে কোনো টালবাহানা করছে। আমি প্রধান উপদেশের এই একটা জায়গায় ইজ ভেরি কনসিস্টেন্ট। ওনার একটা জিনিস আমি কোট করি, উনি এইরকমই একটা ইন্টারভিউতে কোনো একটা পত্রিকার সাথে, বাংলাদেশি কোনো পত্রিকার সাথে ওনাকে বলছেন যে কিভাবে হবে ব্যাপারটা। উনি বলছেন ধরে নিলাম 100টা সংস্কারের প্রস্তাব এসছে, তারপর সবাই মিলে বসলাম, যদি দেখি খুব ক্যাজুয়ালি উনি বলছেন, যদি দেখি যে ঠিক আছে আমরা এই 10টা করবো, ঠিক আছে এই 10টা করে নির্বাচন দেব। আর যদি দেখি একটাও কেউ করবো না বলে, তাহলে একটাও করবো না, নির্বাচন দিয়ে দেব। এই যে বলেন একটাও করবো না, নির্বাচন দিয়ে দেব, ওনার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ টোনে একটু ক্ষোভ আছে। কিন্তু এটা উনি স্পষ্ট করেছেন কনসেনসাস ছাড়া কোনো কিছু উনি চাপিয়ে দেবেন না। সুতরাং এই রিপোর্টগুলো আসলো, উনি বসবেন, ওনারা হোল হার্টেডলি চেষ্টা করবেন, যতদূর পারেন করবেন, ইভেন না পারলেও কোনো সমস্যা নাই। সুতরাং ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এর মধ্যেই এই জিনিসগুলো হয়ে যাবে। এমনকি বাকি যতগুলো অ্যাগ্রিড হবে সবাই, কিছু সংস্কার তো আমরা আসলে এখন পারবো না করতে। প্রত্যেকটা কমিশনের, সংবিধান কমিশন তো আছেই, প্রত্যেকটা কমিশনেরই সংস্কার প্রস্তাবনার দুটো পার্ট আছে। একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে, আর একটা হচ্ছে আইন বা এর জন্য তো পার্লামেন্ট লাগবে। সো আইন বা বিধিবিধান যেগুলো একমত হবে, ইনফ্যাক্ট আমরা আমাদের কথা বলি, ধরুন আরপিও যেটা দিয়ে সংসদ নির্বাচন হয়, সেটা কি ধরনের সংশোধনী আনা দরকার, আমরা রীতিমতো সংশোধনী স্পেসিফিকলিও প্রস্তাব করেছি। আচ্ছা, এখন এগুলো যদি ঐক্যমত্য হয়, যতটুকু হয় ততটুকু, এই যে আইন মন্ত্রণালয়ের ড্রাফট ডিপার্টমেন্ট আছে, ওখানে এগুলো করে অর্ডিন্যান্স জারি করে দেয়া। সো এই কাজগুলো ঠিকঠাক মতেই আছে। এবং আমরা কোনো একটা জায়গায় যদি কখনো দেখি যে ইচ্ছাকৃত দেরি করানো হচ্ছে বা দেরি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, তখন বলা যাবে। এখন পর্যন্ত ইটস ফাইন। আমার মনে হয় একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে সামনে বাজেটও হবে। সেটা হচ্ছে বাজেট, যে বিশাল একটি বাজেট ছিল বিএনপির সময়ে, সবশেষ 64,000 কিংবা 68,000 কোটি টাকার বাজেট দিয়েছিল। সেই বাজেটকে আওয়ামী লীগ তার শেষ মেয়াদে 8 লক্ষ কোটি টাকায় নিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ দুর্বৃত্তায়নের সরকার তো বাজেটকে স্ফীত করেছে, নানানভাবে ব্যয়কে, দুর্নীতিকে সেটা হচ্ছে জায়েজ করবার জন্য বাজেটের মধ্যে সেটি ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এই সরকার আসবার পর 6 মাস পেরিয়ে যাচ্ছে, ওই বাজেট কাটছাট তো হয়নি, বরং প্রস্তাবিত যে নতুন বাজেটের বিষয়টি এরই মধ্যে আলোচনা হচ্ছে, সেই বাজেট নাকি হতে যাচ্ছে 8,48,000 কোটি টাকার। কিভাবে দেখেন আপনি? আচ্ছা, প্রথম হলো বিএনপি যে সময় সর্বশেষ ক্ষমতায় ছিল, সেই সময় বাংলাদেশের অর্থনীতির সাইজ এবং ওই সময়ে আমাদের টাকার যে মূল্য, সেই হিসাব করতে হবে। সেই হিসাবে যেই টাকার অঙ্ক বলছি, এটা আসলে শেষ বাজেটের প্রেক্ষাপটে অনেক বেশি হবে। নাম্বার 2 হচ্ছে, একটা দেশ তো ইভেন বিএনপির সময়ও কিন্তু 5-5.5% গ্রোথ হচ্ছিল। সো প্রতিবার অর্থনীতির আকার বাড়তে থাকে, সো বাজেটের আকার বাড়বে। 1, 2 হচ্ছে আওয়ামী লীগের যে বাজেটের অঙ্ক আমরা দেখতাম, প্রতি বছর নতুন বাজেট দেওয়ার আগে একটা প্রিভিয়াস বাজেটের একটা সংশোধিত বাজেট প্রকাশ করা হয়। কখনোই সেই বাজেট আসলে বাস্তবায়িত হয় নাই। কিন্তু আমাদের একটা বিরাট বাজেট দেখানোর টেন্ডেন্সি ছিল যে না, আমরা এত টাকা, আমরা কেন এটা করি? এটা হলো আপনার উন্নয়ন হচ্ছে, মানে উন্নয়নের গণতন্ত্র, আপনি কম গণতন্ত্র বেশি উন্নয়ন। কিন্তু তখন তো দুর্বৃত্তায়ন ছিল, এখন তো সেটা হচ্ছে সুশাসন থাকবে, এটাই মানুষ প্রত্যাশা করে। আমি জানি না, আমি বরং আগে কোনো একটা নিউজে দেখেছিলাম যে সরকার আসলে বাজেট কাটছাট করবে। হ্যাঁ, সঠিক দেখেছিলাম। আমার ধারণা করবে হচ্ছে এই কারণে, হ্যাঁ এটা তো হবেই না, তাদের আগামী যে বাজেটটা হবে, হ্যাঁ সেই বাজেট কেন মানে 8,48,000 কোটি টাকা হবে? আমি ধারণা করি এটা কেউ সরকারের কে থেকে বলেছে জানি না, কিন্তু এটা আসলে বেশি হবে না, বরং কমই হওয়া উচিত। কারণ হলো সরকার এটা ফাইন্যান্স করতে পারবে না। এই সরকার এসে যেখানে ট্যাক্স কমাবে, তার পরিবর্তে ট্যাক্স ব্যাট বাড়ানোটাকে আপনি কিভাবে? আমি সরকারকে, আমি প্রথম কথাটা হচ্ছে যেসব পণ্যে বাড়ানো হয়েছে এগুলো খুব সুবিবেচনা প্রসূত না, কিন্তু সরকার না জিনিসটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি। সরকারের তো আসলে যে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, অর্থনীতি তো শ্রিঙ্ক করছে। আবার কেন, এটা খুব দীর্ঘ আলোচনা। সেটা হলো আপনি মূল্যস্ফীতি যখন কমাতে যান, আপনি তো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছেন, ফলে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। এবং এমনিতেও এই ধরনের সরকারের সময় ইনভেস্টমেন্ট কমে যায়। সবকিছু মিলে যখন অর্থনীতি
মানে প্রবৃদ্ধি কমতে থাকে আগের তুলনায়, ফলে পণ্য বেচা বিক্রি কমে। কিন্তু ফলে একটি জনগণের সরকার কি এই বৃদ্ধির মধ্য দিয়ে জনপ্রত্যাশার বিপরীত অবস্থান নিচ্ছে নিল, না? এবং কতগুলো খুবই অতি জরুরি জিনিসে ভ্যাট বসানো হয়েছে, প্রশ্ন হয়েছে সেগুলো নিয়ে এবং যতটুকুও বসিয়েছেন, যেখানে বসিয়েছেন ভালোভাবে কমিউনিকেট তারা করতে পারেন। ধরুন এখনো যদি বলেন যে ভ্যাট বসানো তো জনগণের কোনো কষ্ট হবে না, এগুলো আওয়ামী লীগ লাগে। আপনাদের বলা উচিত ছিল যে এগুলো কষ্ট হবে, কিন্তু আমাদের এই সংকট আছে এবং এই সংকটের জন্য আমরা দায়ী না। আওয়ামী লীগ এই অর্থনীতি পুরো ধ্বংস করে দিয়ে যাবার কারণে আমাদের এগুলো করতে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করেননি। আবার কোন কোন ক্ষেত্রে, খাবার ক্ষেত্রে কিংবা সেটা হইছে থাকার ক্ষেত্রে, হোটেলের ক্ষেত্রে যেটা এটা প্রত্যাহার করবার একটা কথা বলে পরবর্তীতে সেখান থেকে উঠে আসা, সেটাও তো একটা শুভ লক্ষণ নয়। অসংখ্য ধন্যবাদ। না, যে কথাটা শেষ করলেন ওই কথাটা দিয়ে শুরু করি যে সরকারের দিক থেকে আসলে তার অ্যাকশনগুলোর যে ব্যাখ্যা দরকার, মানে একটা জবাবদিহিতার মানে জন্যেও, প্লাস মানুষকে এই পুরো ট্রানজিশনটাতে তাকে যুক্ত করে নেওয়ার জন্য, কারণ মানুষই তো এই অভ্যুত্থান করেছে, তারাও কিন্তু কষ্ট স্বীকার করতে অনেক ক্ষেত্রে রাজি থাকবেন, কিন্তু কেন কোনটা করা হচ্ছে কোনো জবাবদিহিতাটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এই যেমন ধরুন IMF এর শর্তের কারণে অনেক পণ্যের দাম বাড়াতে হচ্ছে, ভ্যাট বাড়ানো, এটা মূলত IMF শর্তের একটা রীতিমতো জায়গা। কিন্তু IMF শর্ত অনুযায়ী যে বাড়াতে হচ্ছে, IMF এর কাছে কেন বাংলাদেশের অর্থনীতি যেতে হলো, সেটা তো আসলে শেখ হাসিনার সরকারের দায়। কিন্তু সেই জায়গাটাতে মানে জনগণকে যে যুক্ত করে নেওয়ার জায়গাটা সেগুলোতে নাই। প্লাস কোন জায়গায় ন্যায্য হবে, কোন জায়গায় ন্যায্য হবে না, অন্য কোন কোন জায়গা আমরা মানে দুর্নীতি অপচয় রোধ করে এগুলোকে সাপ্লিমেন্ট করতে পারি, সেগুলো আমাদের দেখার বিষয়। যেমন ধরুন বিদ্যুৎ খাত থেকে শুরু করে যে সমস্ত জায়গায় ভয়ঙ্কর রকম দুর্নীতি এবং অপচয় হয়েছে, সেগুলোর কি জানতে পারলাম। আবার সরকারি কর্মকর্তাদেরকে তো মানে নানানভাবে ওই যে যাকে বলে যে ডুবো ঘিতে মানে সবকিছু ভাজার ব্যবস্থা করে দিয়েছে। তো সেইটা করে যে জায়গাটাতে এখন আবার সেখানে যদি যাওয়া হয়, হ্যাঁ কর্মচারীদের ক্ষেত্রে সেটার প্রয়োজনীয়তা থাকতে পারে, সেই বিষয়গুলো বিবেচনা করা দরকার আছে। আমি ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট ক্লাস করি। নাম্বার 1, এই দ্রব্যমূল্যের বিষয়টা তো বললাম যে একদম মানে আমরা একেবারে শেষ পর্যায়ে। দ্বিতীয় বিষয় আসি যে দেখুন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা কি, এটা নিয়ে কিন্তু সরকারের দিক থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব করা হয়নি। একটা প্রপোজাল আনলে তো কথা করা যায় যে এটা কি আসলে এরকম হবে যে বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত থাকবে, মানে ঠিক জিনিসটা কোনো প্রপোজাল নাই, ফলে ডিসকাশনটাও ঠিক মতো হচ্ছে না। ফলে আমরা ন্যায় বিচার এবং রাজনৈতিক মানে রাজনৈতিকভাবে জনগণের দিক থেকে আমাদের জনগণ সিদ্ধান্ত নেবেন এই জায়গাটাতে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এটাও মনে রাখা দরকার, বাংলাদেশের আমাদের লড়াই ছিল কিন্তু একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সেটা যেন আমাদের শেষ লক্ষ্যটা না ভুলি। আরেকটা বিষয় হচ্ছে যে প্রোক্লামেশন নিয়ে মানে এখানে আসলে মানে এটা প্রথমত প্রোক্লামেশনের যে আইনি জায়গা সেটা এটা থাকছে না, ফলে এটা একটা মূলত বাংলায় যেটা ঘোষণাপত্র, হ্যাঁ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ঘোষণা, এইটা থাকছে। আমি মনে করি যে এটা কন্টেন্ট এটাই এবং সেটাই থাকা দরকার। পরে এটা আইন হবে কেমন পরের প্রসঙ্গ এটা। তাহলে সেই বিষয়ে যে ঐক্যমত্যটা হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তার কথা বলবে, খুব শিগগিরই জানা যাবে। লাস্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে আপনার আরেকটা প্রসঙ্গ আপনি তুলেছিলেন। না, আমি ওই যে দ্রব্যমূল্য ভ্যাট ট্যাক্স আরোপের, আপনি ওনার সাথে আলোচনা করতে তুলেছিলেন, আমার মনে হয় যে সেটা কি আওয়ামী লীগের রাজনীতি না, সেটা তো বললেন। হ্যাঁ, আচ্ছা আপনি চেষ্টা করেন, আমরা একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে শেষ লাইন শুনতে চাই। শেষ আগামী দিনের রাজনীতি সরগরম কতটা থাকবে, এবং এই যে সরগরম রাজনীতি নির্বাচনী রোডম্যাপ যদি সুস্পষ্টভাবে ঘোষণা হয়, সেই ক্ষেত্রে কি রাজনীতি নতুন মেরুকরণ শুরু হবে? আমি ব্যক্তিগতভাবে আসলে খুব আশাবাদী মানুষ। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, দেখাইতে পছন্দ করি, এবং আমি বোধ করছি যে একটা জাতির টামুলটাস একটা জার্নি আছে, এই জার্নির ভিতরে তার আপস এন্ড ডাউনস আছে, তার চ্যালেঞ্জ আছে। এটার মধ্য দিয়ে জাতি তার নিজস্ব ভাষায়, শব্দে, সময়ের মধ্যে তার পথ খুঁজে নেবে। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, আপনি বলবেন শেষে। হ্যাঁ, ডাক্তার জাহিদুর রহমান। আমিও একমত। মানে আমরা প্রধান যে কাজটা ছিল, অনেকে হতাশ হয় যে আমরা এটা পাইনি ওটা পাইনি, আমরা প্রধান জিনিসটা পেয়ে গেছি। আমরা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি। আমাদের যে মূল অবস্টিকাল ছিল ওটা চলে গেছে। এবার আমরা বিতর্ক করব, একটু ঝগড়াঝাটি করব, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আমাদের এখন যেটা হচ্ছে যে সরকারের সংস্কার প্রক্রিয়া আমি মনে করি যে রাইট ডিরেকশনে আছে।
এবং তারা কমিশন গঠন করেছেন, সেটাও রাজনৈতিক দলগুলো, মানে আমাদের প্রস্তাব ছিল সরাসরি, কমিশনগুলোর প্রস্তাবও তৈরি করে ফেলেছে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে এবং ন্যূনতম যে ঐক্যমত্য হবে মানে কমন মিনিমাম, সেটার একটা ন্যাশনাল চার্টার হবে। এখন প্রশ্ন লাস্টে আসবে এটা কিভাবে বাস্তবায়ন হবে। একটা হচ্ছে নির্বাচনের আগে অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সম্ভব, কিন্তু মৌলিক কাঠামোগত প্রশ্নগুলো পার্লামেন্টে, সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকবার তুলেন যে বাংলাদেশে আগামী পার্লামেন্টে এইসব কি অ্যামেন্ডমেন্ট আকারে আসবে, নাকি এই সংস্কারগুলো জনগণের সম্মতি নিয়ে সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে। এটা কেন জরুরি? অ্যামেন্ডমেন্ট কিন্তু আদালত ইন্টারভেন করতে পারে, কিন্তু আমরা যখন সংবিধান সংস্কার সভা কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করি তখন এটা আদালতের ইন্টারভেনশনের জায়গা থাকে না, বরং ওই রিফর্ম অথবা নতুন গঠন সংবিধানটাই কোর্ট রক্ষা করে। ফলে আগামী সংবিধান সভা সংস্কার সভার নির্বাচন মানে হচ্ছে যে সংবিধানটা তৈরি হবে, সেই সংস্কারকৃত সংবিধানটাই ভবিষ্যতে কোর্ট সুরক্ষা দিবে, সেইটা অত্যন্ত জরুরি। যে কারণে আগামী নির্বাচনের পদ্ধতি কি, মানে কোনটা, মানে গণপরিষদ না সংবিধান সংস্কার সভার নির্বাচন নাকি সাধারণ পার্লামেন্ট ইলেকশন, এইটা হবে সম্ভবত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয়। এবং তার মধ্যে সমাধানের পথ হচ্ছে মানে আমরা মনে করি সংবিধান সংস্কার সভার নির্বাচন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, ডাক্তার জাহিদুর রহমান এবং জনাব জুনায়েদ সাকি আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই, সময় যত যাচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে এবং নির্বাচনী রোডম্যাপ সুনির্দিষ্টভাবে ঘোষণা করবার মধ্য দিয়েই আসলে রাজনীতির মাঠ ভিন্ন চেহারায় রূপ নেবে। কারা দায়িত্ব নেবে নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনার, সেটি কেবল সময়ের ব্যবধানেই বলা যাবে। দর্শক, শেষ করছি এসএটিভি সংলাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। জানিয়ে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।